গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো, হোয়াটসঅ্যাপ এন্ড কেমন আছো বলো তোমরা? এন্ড ইয়ো বাচ্চাবাটি, তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছো নিশ্চয়ই, কারণ একদম সামনেই তো চলে আসছে ফার্স্ট ইউনিট টেস্ট। যারা মাধ্যমিকের যারা স্টুডেন্টস এখনকার মানে 2025-এর যারা স্টুডেন্ট, তারা তো একদম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একদম ফুল ফর্মে রেডি, কারণ একদম কাছাকাছি চলে এসছে। সো যাই হোক, তোমাদের পড়াশোনা যেরকমই চলুক, আমি তো তোমাদের এর আগের দুটো টপিক অলরেডি তোমাদের সাথে চলে গেছে। তো আজকে আমি তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার, অর্থাৎ আমাদের আই থিঙ্ক 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টারের একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু তোমাদের সাথে চলে এসেছি। এনিওয়ে, তোমাদের কেমন চলছে পড়াশোনা, কি ব্যাপার, কি খবর সবর সমস্ত কিছু আমাকে কমেন্টে জানাও, কারণ তোমাদের কমেন্ট দেখলে আমি অনেক হ্যাপি হয়ে যাই। যে অনেকে অনেকে অনেক অনেক কিছু কমেন্ট করো, যে হ্যাঁ এই সেই এই, অনেকে নিজের মানে মনের কথাও লেখো। তো যাই হোক, আমি কিন্তু কমেন্টগুলো সবার পড়ি। যাই হোক, তোমাদের কাউকে রিপ্লাইও করি, কমেন্টেই রিপ্লাই করি। কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তো আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের যে সিরিজটা আমাদের চলছিল, তো সেটার মধ্যেই আমরা পড়ে নিয়েছি পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এটা হচ্ছে ফার্স্ট লেকচারে আমরা দেখে নিয়েছি। আর এবং তারপরে আমরা দেখেছি আলো চ্যাপ্টারটা জানো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর সকলের ফার্স্ট ইউনিট টেস্টে আলো চ্যাপ্টারটা নিশ্চয়ই রয়েছে। তো সেই আলো চ্যাপ্টারের একদম সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের মধ্যে আমরা পুরো ডিটেলস আলোচনা করে ফেলেছিলাম সেখানে। যারা ভিডিওটা দেখোনি এখনো পর্যন্ত, তারা গিয়ে দেখে নাও। আর তারপরে আমি বলেছিলাম যে আলোর প্রতিসরণের পুরো কমপ্লিট টা পড়ানো হয়নি, কারণ এই ভিডিওগুলোর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হয়, তো সেইটা হচ্ছে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, যার জন্য আমি সেটাকে শেষ করতে পারিনি। তো আমি বলেছিলাম নেক্সট এরপরে একটা লেকচার দেব যেটা আলোকে নিয়ে। তারপরে ভাবলাম যে না, সেইটার থেকেও ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, কারণ আলোর বাকি যে প্রতিসরণের বাকি পার্টটা, যেমন প্রিজমের পার্টটা, তোমাদের অলরেডি কিন্তু আমার সামারি লেকচার ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করা রয়েছে, ঠিক আছে। তো প্রিজমের প্রুফটা থেকে শুরু করে বাকি ফার্দার আলো যা যা ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেগুলো আমি সামারি ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। তো এবারে আমি তাই জন্য অন্য চ্যাপ্টারের, অর্থাৎ তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের যে একদম ইম্পর্টেন্ট জায়গা, সেটা নিয়ে আমি চলে এসেছি। তো চলো দেখে নিই যে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা। তো তাপের ঘটনাসমূহের প্রথম জায়গাটা হচ্ছে তাপীয় প্রসারণ, যেখানে রয়েছে কঠিনের প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের ক্ষেত্র প্রসারণ, কঠিনের আয়তন প্রসারণ। তো এগুলোও তো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তো ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো ওটা ছাড়াও, কারণ ওগুলো তো তোমরা অলরেডি আমি আমার অন্য লেকচারে দেখতেই পাবে, ওখানে আমি একদম পুরো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে করিয়েছি। আর সব থেকে তারও এছাড়াও যে চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে তাপীয় সঞ্চালন এবং তাপের পরিবহনের পার্টটা, অর্থাৎ তাপের পরিবাহী তাঙ্কের যে ডেরিভেশনটা রয়েছে, এবং সেখান থেকে যে সমস্ত মাত্রা নির্ণয় ফর্মুলা থেকে, যেহেতু এই চ্যাপ্টারে কোনো নিউমেরিক্যালস নেই, তোমরা জানো এই চ্যাপ্টার থেকে কোনো রকমের অঙ্ক আসে না। হ্যাঁ, ছোটোখাটো অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে আগের পার্টটা থেকে, অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে খুব সামান্য হয়তো কিছু অঙ্ক দিতেও পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু এই চ্যাপ্টার থেকে এমন কিছু বড় নিউমেরিক্যালস থাকে না, তোমরা সেটা জানো অলরেডি। হ্যাঁ, তো ওই ফার্স্ট পার্টটা থেকে, যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্কের থেকে এই বছর মানে 2024 সালে যে মাধ্যমিকটা হয়েছে, ওখানে কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। তো তাই জন্য এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসেনি, তাই জন্য আমার মনে হয় যে এই পার্টটা নেক্সট ইয়ারের মাধ্যমিকের জন্য বেশ ইম্পর্টেন্ট, তাই জন্য এই পার্টটা নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো যাই হোক, তোমরা সকলেই তাপ সম্পর্কে আইডিয়া তোমাদের রয়েছে, যে তাপ কি? তাপ এক প্রকারের শক্তি, সেটা সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? সবসময় উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে চলতে থাকে, তাই তো? অর্থাৎ তাপীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ সবসময় সঞ্চালিত হতে থাকে। এই প্রসেসটা আমরা সকলে ছোটবেলা থেকে জেনে এসেছি, যে একটা গরম জলের বাটি আর একটা ঠান্ডা জলের বাটি যদি একসাথে টাচ করিয়ে রাখা হয়, তাহলে একটা টাইম পর দেখা যাবে যে
গরম জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, আবার ঠান্ডা জলটা আস্তে আস্তে গরম হয়ে যাওয়ার পর একটা মানে দুজনেই একটা নির্দিষ্ট সার্টেন টেম্পারেচারে স্থির হয়ে গেছে। তার মানে কি গরম জলের পাত্রটা থেকে ঠান্ডা জলের পাত্রের দিকে তাপটা সঞ্চালিত হয়েছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুটোর টেম্পারেচার একসাথে ইকুইলিব্রিয়ামে অর্থাৎ সাম্যাবস্থায় না চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তাপ কিন্তু সঞ্চালিত হতে পারে। এবার তাপ সঞ্চালনের তিনটে প্রসেস আছে, সেই তিনটে প্রসেস নিয়ে আমাদের চ্যাপ্টারের মধ্যে মেন যে প্রসেসটা যেটা হচ্ছে তাপীয় পরিবহন, সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের মেন টপিকের আলোচনা। ঠিক আছে, তো বাকি তিনটে প্রসেস সম্পর্কেও, বাকি দুটো প্রসেস সম্পর্কেও আমি তোমাদের আইডিয়া দেব। তার মধ্যে একটা প্রসেস অলরেডি তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পরিচলন স্রোত যে পার্টটা রয়েছে সেখানে তোমরা পড়ে নিয়েছো। তো যাই হোক, আজকে আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে তাপের পরিবহন পার্টটা আমাদের সিলেবাসে রয়েছে, এবং তাপ পরিবাহিতাঙ্ক সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা থেকেই মেনলি কোশ্চেনটা আসে যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক লেখো, এর মাত্রা ঠাট্টা লেখো, এগুলো থেকে এমসিকিউ আসে, কোশ্চেন আসে, ডেফিনেশনটা আসে, এর একটা প্রুভও আসে। তো এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের টোটাল টপিক শেষ হবে। একদম খুব ছোট্ট ভিডিওতে আমি কমপ্লিট করব। আজকে দেখে নিই আজকে আমাদের ঠাকুরমার ঝুলিতে, সরি সুহেনা ম্যামের ঝুলিতে কি কি আছে। তো প্রথম আমরা জানবো তাপ সঞ্চালন সম্পর্কে, যে তাপ কিভাবে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে সঞ্চালিত হয়। এরপর আমরা জানবো যে সেই তাপ সঞ্চালনের যে তিনটে প্রসেস আছে, সেই তিনটে প্রসেসের মধ্যে আমরা একটা প্রসেসই আমাদের সিলেবাসে আছে, তো সেটা হচ্ছে তাপের পরিবহনটা। সেই তাপের পরিবহনটা সম্পর্কে তো আমরা জানবো, এবং তারপরে রয়েছে তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ তাপের পরিবহন থেকে তাপ যখন একটা বস্তু থেকে পরিবাহিত হয় তখন কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো কি কি, এবং সেখান থেকে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, সেইটা হতেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। সেটা সম্পর্কেও আমরা জানবো, এবং এই তাপ পরিবাহিতাঙ্কটাও কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও কিন্তু আমরা জানবো। এবং লাস্ট যে টার্মটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এবং একদম আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ তাপীয় রোধ এবং তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের সম্পর্ক। ঠিক আছে, তাপীয় রোধ ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে, আর তার সাথে তড়িৎ রোধের কি সম্পর্ক সেটাও কিন্তু একটা ডেরিভেশন আসে, কিন্তু এটা তোমাদের 3 মার্কসের কিন্তু কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটা আসতেই পারে এবং আসেও। তো এই কোশ্চেনটা আমাকে একদম ডিরাইভ করে আমি সলভ করব। এখান থেকে তাপীয় রোধ সম্পর্কে জানবো, তাপীয় রোধের একক, মাত্রা, হেনাতেনা এগুলো কিন্তু সম্পর্কে জানবো, এবং লাস্ট আমরা জানবো তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে কি পার্থক্য আছে সেইটাও কিন্তু আমরা জানবো। এবং এখানে আমি লিখিনি যে লাস্ট হচ্ছে এই আজকের লাস্ট টপিক হবে যে আমাদের নর্মাল ডেইলি লাইফে এই তাপ পরিবহনটা কোন কোন কাজে লাগে, সেটা আমাদের একদম দৈনন্দিন জীবনে কোন কোন জায়গায় এই তাপের পরিবহন অ্যাপ্লাই হয়, এবং সেটা কিভাবে আমাদের একদম সারা দিনের লাইফের সাথে যুক্ত, সেইটার কিছু অ্যাপ্লিকেশন বা কিছু ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে একটা আইডিয়া জানবো। ঠিক আছে, তাহলে আজকের আমাদের পুরো বিষয়বস্তু সম্পর্কে বোঝা গেছে আশা করি, যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে একদম ধূলিসাৎ করে দেবো। তো চলো একদম ফার্স্ট টপিকে চলে এসেছি, যে তাপীয় সঞ্চালন ব্যাপারটা কি। তাপ আমরা জানি, তাপ এক প্রকারের শক্তি, সবসময় সেটা একটা উষ্ণ বস্তু থেকে বা উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে সবসময় সঞ্চালিত হয়। তার মানে তাপ কিন্তু একটা জায়গায় বসে থাকে না, তাপ এক প্রকারের শক্তি যেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তিনটে প্রসেসের সাহায্যে। কি কি প্রসেস? এক ছোটবেলায় পড়েছো, তাপের পরিবহন পদ্ধতি, যেখানে আমি ছবিটা লিখেছি, পরিচলন পদ্ধতি কোথায় হয় সেটাও জানবো, এবং লাস্ট হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, তো প্রথম আমাদের মনে রাখবে সিলেবাসে কিন্তু পরিচলন আর বিকিরণটা নেই, বাট পরিবহনটাই হচ্ছে আমাদের সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। বিকিরণ থেকে সামান্য কিছু কোশ্চেন আসতেও পারে। আর পরিচলনটা রয়েছে হচ্ছে পরিচলন স্রোত, যেটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে যখন পড়েছো, যে ঝড় বৃষ্টি কিভাবে ঘটে, পরিচলন স্রোত, বায়ু প্রবাহ, সেই জায়গাটায় কিন্তু অলরেডি তোমরা এটা পড়ে নিয়েছো। তো যাই হোক, পরিবহন পদ্ধতিটা কি সেটা আমাদের জানার জন্য সব থেকে জানতে হবে যে পরিবহন পদ্ধতিটা কোথায় হয়, মানে পরিবহন পদ্ধতির সাহায্যে তাপের যে প্রবাহটা সেটা কোন পদার্থের মধ্যে হয়। মনে রাখবে সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে। আমি এখানে ছবি দিয়েও দেখিয়েছি, যে এই যে এটা আমার হাত, কিন্তু দেখে মনে হচ্ছে অতিরিক্ত ফর্সা, আমি এত ফর্সা নই। তো যাই হোক, তো এ কি করেছে, একটা লোহার রডকে ধরে রেখেছে হাতে,
লোহার রডই কেন ধরেছে? আমি তো বলতে পারতাম যে এখানে একটা কাঠের একটা কঞ্চি ধরে রয়েছে। কাঠের কঞ্চির মধ্যে কিন্তু কাঠের পদার্থ মানে কাঠটাও তো একটা কঠিন পদার্থ, কিন্তু তা বলবো না বলে আমি কেন লোহাটাই বললাম? কারণ হচ্ছে লোহার মধ্যে দিয়ে কিন্তু তাপের পরিবহনটা হয়, কাঠের মধ্যে কিন্তু তাপের পরিবহন হয় না। তার মানে এমন কিছু কঠিন পদার্থ রয়েছে যারা তাপের সুপরিবাহী, আবার এমনও কিছু পদার্থ রয়েছে যারা তাপের কিন্তু কুপরিবাহী। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে তাপের পরিবহন পদ্ধতিটা কোথায় ঘটে? কঠিন পদার্থের মধ্যে ঘটে। ঠিক আছে, কঠিনের মধ্যে কিন্তু তাপের পরিবহন ঘটে। তাহলে পরিচলন পদ্ধতি কোথায় হয়? তরল এবং গ্যাসীয় পদার্থে, অর্থাৎ ফ্লুইডে। তরল এবং গ্যাসীয় পদার্থ বা ফ্লুইডের মধ্যে দিয়ে যে তাপের প্রবাহটা হয় সেটা কোন পদ্ধতির সাহায্যে? সেটা কিন্তু পরিচলন পদ্ধতির সাহায্যে। ঠিক আছে, আর বিকিরণ পদ্ধতি তাহলে কোথায় কাটে? সবকটা পদার্থ তো চলেই গেল। শূন্য মাধ্যমে কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ পরিবহন হয়, অর্থাৎ যেখানে কোনো মাধ্যমই নেই, শূন্য মাধ্যমে, যেখানে কোনো মাধ্যমের দরকারই হয় না, ভ্যাকিউম যেটা, সেখানে কিন্তু আরামসে বিকিরণ পদ্ধতির সাহায্যে তাপ কিন্তু আরামসে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তো এই প্রসেস দুটো আসছে, তার আগে পরিবহন পদ্ধতিটা একটু বলে দিই। পরিবহন পদ্ধতি মানে হচ্ছে পরিবহন, মানে কেউ একটা বহন করে নিয়ে যাচ্ছে কাউকে, তাই তো? তো এখানে কে যাচ্ছে? তাপ যাচ্ছে। কে বহন করছে? এই কঠিন পদার্থটা। কিছু যে কোনো পদার্থ আমরা জানি সমস্ত রকমের পদার্থ অণু, পরমাণু ইত্যাদি দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এই যে কঠিন পদার্থটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা লোহার রড ধরেছি। তো আমি আবার বলছি কেন লোহার রড? তার কারণ লোহা বা বিভিন্ন ধাতব পদার্থ হচ্ছে তাপের খুব সুপরিবাহী পদার্থ, মানে তাপ ইজিলি পরিবহন করতে পারে, মানে তাপকে পাঠাতে পারে। ঠিক আছে, কিন্তু কাঠ, প্লাস্টিক, কাগজ, কাঁচ, এই সমস্ত ধরনের পদার্থের মধ্যে কিন্তু এমন একটা জিনিস নেই, যেটা আমি পরে পড়াচ্ছি তোমাদের, মুক্ত ইলেকট্রনের সংখ্যা না থাকার কারণে বা কম থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু তাপের পরিবহনটা ঘটে না, অর্থাৎ সেই সমস্ত পদার্থগুলোকে আমরা কুপরিবাহী পদার্থ অর্থাৎ ব্যাড কন্ডাক্টর অফ হিট বলে থাকি। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি এটা হচ্ছে একটা লোহার রড, যেটা একটা তাপের সুপরিবাহী পদার্থ, যে কারণ লোহা জানি আমরা একটা ধাতব পদার্থ। তো আমি যদি এখানে একটা লোহার রডকে আঁকি, ঠিক আছে, এরকম হলুদ কালারের মোটেই হয় না লোহার রড, আমি জাস্ট আঁকলাম। ঠিক আছে, লোহার রডের মধ্যে কি দিয়ে তৈরি? লোহার অণু দিয়ে তৈরি, এবং আমরা জানি কঠিন পদার্থের অণুগুলো একদম সুন্দর একটা স্ট্রাকচারে থাকে, অর্থাৎ সারিবদ্ধ হয়ে থাকে। তো আমি এই যে অণুগুলোর সারিটা আঁকছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নাকি দেখতে পাচ্ছ না? দেখি, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো সুন্দর কিন্তু অণুগুলো একটা সুন্দর সারিবদ্ধ হয়ে থাকে, এটা কিন্তু কঠিন পদার্থের মধ্যে থাকে। আর এবং এখানে আমি কি করছি? একটা মোমবাতি দিয়ে আগুন দিচ্ছি। তো চলো একটা মোমবাতিও এঁকে দিই এখানে, এই যে এখানে একটা মোমবাতি দিয়ে সামনে আগুন দেওয়া হচ্ছে। তো কি হচ্ছে? মোমবাতি জ্বালানোর সাথে সাথে এখান থেকে তাপ শক্তিটা কোথায় আসছে? প্রথম এই প্রান্তটাকে গরম করবে, মানে লোহার একদম সামনের যে প্রান্তটা সেটাকে কি করবে? তাপ শক্তিটা গ্রহণ করছে সেই প্রান্তটা, কারণ আশেপাশে প্রচুর তাপ শক্তি রয়েছে। তো আমরা জানি উষ্ণ জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে তাপটা আসবে, তো স্বাভাবিকভাবে লোহার একদম সামনের প্রান্তটা কি করবে? সেই তাপটাকে শোষণ করবে। এবার শোষণ করার পর বা তাপটা যেই না এর মধ্যে গেল, তো কি করবে? এই যে পদার্থে মানে লোহাটার ভেতরে বা ধাতব পদার্থের মধ্যে যে এই যে অণুগুলো রয়েছে, প্রথম লেয়ারের অণুগুলো, মানে কি প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, এইভাবে সারিবদ্ধ হয়ে সবকটা অণু রয়েছে। তো সেই প্রথম লেয়ারের অণুগুলো সেই তাপ শক্তিটাকে গ্রহণ করে তারা কিন্তু একদম এক্সাইটেড হয়ে যাবে, মানে স্থির থাকতে পারবে না, তারা তখন ভাইব্রেট করতে শুরু করবে বা কম্পিত হতে শুরু করবে। তার কারণ কি? আমি ধরো দাঁড়িয়ে রয়েছি, এবার আমাকে কেউ পেছন থেকে খোঁচা মেরেছে, আমি কি আর সেই জায়গায় স্টেবল থাকতে পারবো? আমি সাথে সাথে কোথাও একটা নড়ে যাব বা কিছু একটা হবে আমার, তো এক্সাইটেড হয়ে যাব আমি কিছু হবে। তো সেম ব্যাপার হচ্ছে এখানেও, এই অণুগুলো নর্মাল অবস্থায় ঠিকঠাক নিজেদের মতো ভাবে সুন্দর নিজেদের মতো গুছিয়ে ছিল, হঠাৎ করে এখান থেকে কোথা থেকে একটা তাপ এসে ওকে ধাক্কা মারলো। যেই না তাপটা ও গ্রহণ করলো, সাথে সাথে ওর কিন্তু নিজের যে স্টেবল পজিশন সে বা নিজে ধরো নর্মাল অবস্থায় কঠিন পদার্থের অণুগুলো খুব সামান্য ভাইব্রেট করে। ঠিক আছে, এরা তো আর মানে নড়াচড়া করতে পারে না, যেটা তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থে ঘটতে পারে, যে অণুগুলো সবসময় ব্রাউনিয়ান মোশন করছে
অর্থাৎ অণুগুলোর মধ্যে সবসময় একটা গতিশীলতা বজায় রয়েছে, বাট কঠিন পদার্থের মধ্যে কিন্তু সেটা থাকে না। কঠিন পদার্থের অণুগুলো কিন্তু একটা জায়গাতেই মানে সুন্দর সারিবদ্ধ হয়ে থাকে এবং শুধুমাত্র কি করতে পারে, শুধুমাত্র একটু কম্পিত হতে পারে। তো নর্মাল অবস্থায় যেভাবে কম্পিত হচ্ছিল, ধরো নর্মাল অবস্থায় আস্তে আস্তে এভাবে আমি কাঁপছি, তা না পাশের থেকে একটা তাপ এসে আমাকে আরো জোরে ধাক্কা মারলো, সাথে সাথে কি আমার ওইভাবে কম্পিত হব, সাথে সাথে আমার কম্পনটা আরো বেড়ে যাবে। তার মানে কি প্রথম লেয়ারের যে অণুগুলোর ভাইব্রেশনটা বা কম্পনটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেল। এবার দেখো প্রথম লেয়ারটা যদি এখন দাম দাম করে এরকম ভাবে ভাইব্রেট করতে থাকে, তাহলে সে কি করবে, পাশের লেয়ারটাকে সুন্দরভাবে ধাক্কা মারবে, সাথে সাথে পাশের লেয়ারটা ধাক্কা খেলো, সাথে সাথে পাশের লেয়ারটাও কাঁপতে শুরু করলো, একইভাবে সেটা তার পাশের লেয়ারটাকে ধাক্কা মারলো, সেখান থেকে তার পাশেরটা, আস্তে আস্তে তারা কি হচ্ছে, কম্পনটা ক্রমাগত এই প্রথম থেকে শেষ লেয়ার অবধি পৌঁছাচ্ছে। এই যে কম্পনটা কিছুই না, কম্পনও মানে কম্পনের সাহায্যে তাপ শক্তিটা কি হচ্ছে, এই প্রথম স্তর থেকে একদম শেষ স্তরের দিকে কিন্তু সুন্দর এরম এরম করে চলতে পারছে, মানে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে ঘটনাটা, তাপ শক্তিকে প্রথম অণুটা কি হচ্ছে, ভাইব্রেট মানে কম্পনের সাহায্যে তাপ শক্তিকে একটা স্থান থেকে বা উষ্ণ স্থান থেকে, দেখো এটা তো বেশি উষ্ণ স্থান, এটা শীতল স্থান, তো উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে সুন্দরভাবে পরিবাহিত করে দিচ্ছে। পরিবহনটা কে করছে, এই যে কঠিন পদার্থের অণুগুলো কিন্তু এই তাপীয় পরিবহনে সাহায্য করছে, ঠিক আছে। এবং কিসের মাধ্যমে সাহায্য হচ্ছে, কম্পনের সাহায্যে। আমি লিখে দিচ্ছি, কম্পনের সাহায্যে কিন্তু এই পরিবহনটা, অর্থাৎ কার কম্পন, এই পদার্থের অণুগুলোর কম্পনের সাহায্যে তাপ কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ইজিলি পরিবাহিত হতে পারে। তাহলে এই ঘটনা কিন্তু, এই পুরো ঘটনাটা হচ্ছে পরিবহন পদ্ধতির প্রসেস, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস আমরা কি দেখতে পেলাম, যে এক্ষেত্রে তাপটা যেভাবে পরিবাহিত হচ্ছে, অণুগুলোর কিন্তু কোথাও স্থান পরিবর্তন হচ্ছে না। অণুগুলো কি করছে, যেই স্থানে দাঁড়িয়ে ছিল আগে যদি অল্প অল্প কাঁপে, এখন সে জোরে জোরে কাঁপছে, তার মানে ও কিন্তু নিজের জায়গাতেই রয়েছে, জাস্ট কাঁপছে জোরে জোরে। তার মানে পরিবহন পদ্ধতিতে অণুগুলির বা পদার্থের যে অণুগুলির স্থান পরিবর্তন কিন্তু হয় না। এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতেও আসে, স্থান পরিবর্তন কিন্তু হয় না, যেটা এই পরিচলন পদ্ধতিতে হয়ে থাকে। তো এই প্রসেসটা আমরা বোঝা গেল, পরিবহন পদ্ধতি এই প্রসেসে হয়। এরপরে আছে হচ্ছে পরিচলন পদ্ধতি, যেটা কোথায় হয়, তরল কিংবা গ্যাসীয় পদার্থের মধ্যে। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে একটা বাটি রয়েছে, বাটির মধ্যে গরম জল করা হচ্ছে। তো গরম জল করার সময় কি হচ্ছে, এটা মেনলি কিন্তু আমি তরলের ক্ষেত্রে যা হয়, গ্যাসের ক্ষেত্রেও তা হয়। আমি যদি এখানে গ্যাসীয় পদার্থ নিয়ে একটা গ্যাসের জার নিয়ে কথা বলতাম, তাহলেও কিন্তু সেম প্রসেসেই হতো। তো কি হয় দেখো, যে কোনো তরল পদার্থ আমরা কি তরলের মানে জল কি জলের অণু দিয়ে গঠিত। তো সিম্পল ভাবে আমি যদি এখানে আমি একটা আঁকি, এই হচ্ছে একটা জলের জার, যার মধ্যে ধরো অণুগুলো এরকম এরকম ভাবে আছে, ঠিক আছে, জলের অণুগুলো, ভালো কথা। তো এরা কিন্তু, জলের অণুগুলো কিন্তু আবার স্থির না, এমন নয় যে কঠিন পদার্থের মতো একদম স্থির হবে। তো এরা কিন্তু আরামসে এদিক ওদিক চলাফেরা করতে পারে। এবার দেখো, এবারে এখানে আমি কি করছি, একটা হিট দেওয়া হচ্ছে, গরম করা হচ্ছে। তো সবার প্রথমে কোন লেয়ারটা এই তাপটাকে গ্রহণ করতে পারবে, সবার প্রথমে কিন্তু এই নিচের দিকের যে লেয়ারটা রয়েছে, এই যে নিচের অণুগুলো সবার প্রথমে তাপটা শোষণ করবে। দেখো সবার প্রথমে তাপ শোষণ করবে হচ্ছে এই বাটিটা, মানে যে পাত্রের মধ্যে রাখা হয়েছে। তো সে শোষণ করলো, ভালো কথা, সে শোষণ করার মানে সে তাপটা গ্রহণ করে, দেখবে তোমরা যখন এর আগের পার্টে তরলের প্রসারণ পড়বে, তো সেখানে দেখবে যে কোনো পদার্থ তাপ গ্রহণ করলে কিছু না কিছু প্রসারিত হয়ে যায়, মানে তার নিজের দেহ থেকে সে কিছুটা বেড়ে যায়। তো দেখো এখানে এই পাত্রটা, প্রথম কথা, তাপটা গ্রহণ করার পর পাত্রটা যা বাড়ার সেটা বেড়ে যাবে, মানে যতটুকু এক্সপ্যান্ড করা সে এক্সপ্যান্ড করে যাবে। তো যে কোনো পাত্র একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। এরপর কি হবে, সে তাপটাকে সাথে সাথে জলের মধ্যে প্রবাহিত করে দেবে, মানে যা গরম হওয়ার, সে পাত্রটা গরম হওয়ার হয়ে গেল, এবার সে তাপটাকে এই পাত্রের মধ্যে যে জলটা রয়েছে তার মধ্যে প্রবাহিত করে দেবে, ভালো কথা। তাহলে সবার প্রথমে নিচের লেয়ারটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে। এবার গরম হয়ে গেলে মনে রাখবে, যে কোনো তরল পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক, তারা যখন উষ্ণ হয়ে যায়, তাদের যখন টেম্পারেচার হাই হয়ে যায়, তখন তাদের আয়তনটা কিন্তু বেড়ে যায়। তার কি কারণ দেখো, তার মানে আমি কি বললাম, উষ্ণ হলে তরলের বা গ্যাসের
আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে কি হয়, ঘনত্ব কমে যায়। তার কারণ আমরা যদি ঘনত্বের ফর্মুলা দেখি, আমরা যদি ঘনত্বকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। এটা আমরা জানি তো, যেটা আমরা ছোটবেলায় পড়েছি ক্লাস 8-এ, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তো ডি ইকুয়ালস টু এম বাই ভি। এবার কি বললাম আমি, উষ্ণ যদি কোনো তরল পদার্থ হয়ে যায় তাহলে তার আয়তনটা বেড়ে যায়। তো আগে যদিও এইটুকু আয়তন নিয়ে থাকতো, এখন সেই অণুগুলো তার কেন বেড়ে যায় বলো তো আয়তন? ইজি তোমরা নিজেরা একটু ভাবো যে কেন তাদের আয়তনটা বাড়ে। তার কারণ তরল পদার্থের অণুগুলো নর্মাল যখন উষ্ণ কোনো তাপ গ্রহণ করেনি তখন যে হারে দৌড়াদৌড়ি করছে, এখন হচ্ছে কি করেছে, ও তাপটা গ্রহণ হওয়ার ফলে অণুগুলোর মধ্যে এক্সাইটেশন বেড়ে গেছে, তারা আরো প্রচন্ড জোরে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। তাহলে আগে যদি এইটুকু জায়গায় দৌড়াদৌড়ি করতে যতটুকু আয়তন সে দখল করতো, এখন সে অনেকটা জোরে দৌড়াদৌড়ি করছে, তাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেড়ে গেছে। তার কি কারণ, সে তাপ শক্তি গ্রহণ করছে। তো সেই গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে তাদের আরো বেশি জায়গা জুড়ে দৌড়াদৌড়ি শুরু করবে, তাদের আরো বেশি জায়গা লাগবে। তো তাই জন্য ওর আয়তনটা কিন্তু বেড়ে যায়। তার কি কারণ, অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে এই উষ্ণতা বৃদ্ধির ফলে। তো ভালো কথা, আয়তন যদি বেড়ে যায়, দেখো খেয়াল করো, আমি যদি ঘনত্বের সূত্র থেকে ভাবি, আয়তন বাড়লে ঘনত্ব কি হবে, কমে যাবে। কারণ ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আয়তন যদি বাড়ে তাহলে সেই পদার্থের ঘনত্বটা কমে যাবে। খেয়াল করে দেখো, আয়তন বাড়লে আয়তন যদি বাড়ে ঘনত্ব কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখো, ঘনত্ব যদি কমে যায়, খেয়াল করো ঘনত্বের সাথে ভরের সম্পর্ক আবার কি, সমানুপাতিক সম্পর্ক। দেখো ঘনত্ব আর ভর দুটো কি রকম সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে ঘনত্ব যদি কমে যায় তাহলে সেই জায়গাটার ভরও কমে যাবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে এই যে নিচের লেয়ারের অণুগুলো, এই নিচের লেয়ারের অণুগুলোর উষ্ণতা বৃদ্ধির ফলে বা তাপ গ্রহণের ফলে কি হচ্ছে, এক্সপ্যান্ড করছে, আয়তন বাড়ছে, ঘনত্ব ওই জায়গাটার কমে যাচ্ছে, সাথে সাথে ঘনত্ব কমে যাওয়ার ফলে ওই জায়গাটার ভরও কমে যাচ্ছে। এবার তার মানে কি, সে হালকা হয়ে যাচ্ছে। তার মানে ভর কমে যাওয়ার মানে কি, এই নিচের লেয়ারের অণুগুলো হালকা হয়ে গেছে। এবার কোনো হালকা জিনিস কোন দিকে উঠবে, ওপর দিকে উঠে যাবে। যেমন হাইড্রোজেন গ্যাস খুব হালকা, তাই জন্য সাথে সাথে ওপর দিকে, আমরা পড়েছিলাম এক্সোস্ফিয়ার রিজিয়নে, যেহেতু সব থেকে উঁচু রিজিয়ন, সেই জায়গায় কিন্তু হাইড্রোজেন গ্যাসকে পাওয়া যায়। তার কারণ হাইড্রোজেন গ্যাস ভর ভীষণই কম। সেম ব্যাপার, এই রিজিয়নের এই ছোট এই যে নিচের রিজিয়নের যে লেয়ারের অণুগুলো উষ্ণ হয়ে কোথায় হালকা হয়ে যাচ্ছে, ভর কমে যাচ্ছে, সাথে সাথে ভর কমে গেলে কি হবে, সে ওপর দিকে উঠে আসবে। অর্থাৎ এই লেয়ারের অণুটা, অর্থাৎ নিচের দিকে লেয়ারের অণুগুলো চলে যাবে ওপর দিকে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে নিচের দিকের অণুগুলো যদি ওপর দিকে চলে যায় তাহলে নিচের দিকটা পুরো ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে কে আসবে, ওপরের দিকের ভারী, ওপরের দিকের শীতল যে জলটা, নিচের দিকের জলটা ভর কমে গিয়ে ওপরে উঠে গেল, তাহলে এই জায়গাটা ফাঁকার জায়গাটাকে পূর্ণ করতে হবে। তো ওপরের দিকের জলের যে লেয়ারটা সেটা অপেক্ষাকৃত ঠান্ডা, সে তখনও অতটাও গরম হয়নি, তো ওপরের দিকের লেয়ারের জলটা সাথে সাথে নিচের দিকে চলে আসবে। এইভাবে দেখো নিচের জল আবার কি হবে, যেই না নিচে এলো সে আবার তাপ শক্তি গ্রহণ করবে, একই প্রসেস হবে, আয়তনে বাড়বে, ঘনত্ব কমবে, ভর কমবে, হালকা হবে, আবার সে ওপর দিকে উঠবে, ওপর দিকের লেয়ার তখন আবার নিচে নামবে। ফলে এই যে বাটিটার মধ্যে একটা কিরকম স্রোত উৎপন্ন হচ্ছে, দেখো আমি এখানে ছবিতে আঁকিয়েছি, একটা চক্রাকার স্রোত উৎপন্ন হচ্ছে। দেখো ওপরের লেয়ার নিচের দিকে আসছে, নিচের লেয়ার ওপরের দিকে যাচ্ছে। এখানে খেয়াল করো, এই যে ওপরের দিকের লেয়ারটা সাথে সাথে উপরে যাচ্ছে, নিচের দিকের লেয়ারটা উপরে যাচ্ছে, আর ওপরের দিকে ঠান্ডা লেয়ার নিচের দিকে আসছে। এই যে একটা চক্রাকার স্রোত, এই চক্রাকার স্রোতটাকেই বলা হয় পরিচলন স্রোত। এই যে স্রোতটার নাম হচ্ছে কি, পরিচলন স্রোত। ঠিক আছে, এই পরিচলন স্রোত কিন্তু আমরা পড়েছিলাম একদম ফার্স্ট চ্যাপ্টারের বায়ুমণ্ডল চ্যাপ্টারটায়, তাই না? এই পরিচলন স্রোতের মাধ্যমেই কিন্তু এই যে ঝড় বৃষ্টি হয়, ঝড় হয়, যে সেই ঝড়ের কিন্তু মেন কারণ হচ্ছে এই পরিচলন স্রোত। এছাড়াও যে আমাদের সমুদ্র বায়ু, স্থলবায়ু, এগুলো তোমরা সকলে পড়েছো জিওগ্রাফিতে। তো সেই সমুদ্র বায়ু, স্থলবায়ুর যে মেন প্রিন্সিপালটা, সেটাও কিন্তু এই পরিচলন স্রোতটাকেই মেন ওরিয়েন্টেড হয়ে থাকে। তো একই, তার এই যে পুরো প্রসেসটাকেই বলা হয় পরিচলন পদ্ধতি, যার সাহায্যে তাপ কিন্তু দেখো নিচের দিকটা গরম হচ্ছে, সাথে সাথে সে ওপরে উঠছে, আবার ওপরের জল নিচে নামছে। তার দেখো এইভাবে চক্রাকার পদ্ধতিতে পুরো হাড়ির জলটাই কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে। এটা শুধুমাত্র আমি একটা জল দিয়ে এক্সাম্পল দিলাম, তোমরা কিন্তু বায়ুর ক্ষেত্রেও একই প্রসেস হয়। বায়ুর ক্ষেত্রেও নিচের দিকের বায়ু উপরে যায়, উপরের দিকের বায়ু নিচের দিকে আসে। এইভাবেই কিন্তু এই যে সমুদ্র বায়ু, জলবায়ু, এইভাবে কিন্তু ঘটনাটা ঘটে। তো
এই প্রসেসের ক্ষেত্রে খেয়াল করো, অণুগুলো কি এক জায়গায় স্থির আছে? এক জায়গায় কিন্তু স্থির নেই। এই পদার্থের অণুগুলো বা তরল পদার্থের বা গ্যাসীয় পদার্থের অণুগুলো কিন্তু ক্রমাগত একটা স্রোতের আকারে এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, পরিচলন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু পদার্থের কণাগুলোর বা অণুগুলোর, আমি বলতে পারি অণুগুলোও লিখি, অণুগুলির কিন্তু স্থান পরিবর্তন হয়, স্থান পরিবর্তন কিন্তু করে, তাই তো, যেটা পরিবহন পদ্ধতিতে করছিল না। তো এই হলো তোমাদের পুরো পরিচলন পদ্ধতি। এরপরে আসছি আমরা বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে আমি কি বললাম, কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না, ফলে কোনো কণা অণুর দরকারই নেই, কোনো গল্পই নেই, জাস্ট তাপ একটা, জানো, একটা তাপীয় তরঙ্গ, যেটাকে আমরা অবলোহিত তরঙ্গ বলি বা ইনফ্রারেড রে বলি, সেই তাপীয় তরঙ্গ একজাক্ট তরঙ্গের আকারে, যার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তুমি হিসাব করে দেখো যে পৃথিবী থেকে সূর্য কত দূরে রয়েছে, বাট সূর্য থেকে যে আগত তাপ আমরা সুন্দর পৃথিবীর মানুষরা পেয়ে থাকি। তো দেখো মিডিলে যে মানে পুরো ভ্যাকিউম রিজিয়ান, মানে মহাকাশের মধ্যে, হ্যাঁ পৃথিবী থেকে একটা সার্টেন রিজিয়ান পর্যন্ত বায়ুস্তর রয়েছে, কিন্তু তারপরের অঞ্চলটা, তারপরের তো যেটাকে আমরা বলি মহাশূন্য বা গ্যালাক্সি, তো সেই সমস্ত জায়গায় তো বায়ুস্তর নেই, কিন্তু পুরো ফাঁকা, কোনো রকমের কোনো কিছুই নেই। তো সেই জায়গাটায় তাপ কিন্তু অত দূর থেকে পৃথিবীতে পৌঁছাচ্ছে। তো তার মানে কি হচ্ছে, কোনো মাধ্যমই লাগছে না, তাপ একটা তরঙ্গের আকারে কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। তো এই পদ্ধতিটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি, যে আমি এখানে দেখো ছবিও দিয়েছি, সূর্য থেকে তাপ সুন্দর এসে পৃথিবীতে গরম করছে বা পৃথিবীতে সঞ্চালিত হচ্ছে, কিভাবে? বিকিরণ পদ্ধতির সাহায্যে। তাহলে এই হচ্ছে তোমার বিকিরণ পদ্ধতি। তোমাদের এখান থেকে একটা শর্ট কোশ্চেনই আসে যে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। ক্লিয়ার? তাহলে যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এইটা হচ্ছে টোটাল আমাদের তাপ সঞ্চালনের গল্প। এবারে আমাদের এই পরিবহন ছাড়া পরিচালনার বিকিরণ পদ্ধতিটা আমাদের সিলেবাসে ফার্দার নেই, ঠিক আছে? তো আমরা সেই জন্য তাপের পরিবহন পদ্ধতিটাকে একদম ডিটেলসে আলোচনা করব এবং সেখান থেকে কিছু ফর্মুলাও আমরা নির্ণয় করব। তো পরিবহন পদ্ধতিটা আমি বলেই দিলাম কিভাবে কোন প্রসেস হয়। দেখো আমি এখানে ছবিতেও এঁকেছি যে এই যে ধাতব পদার্থের অণুগুলো এরকম গোল 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 গোল, তো সেখান থেকে এই জায়গাটা উষ্ণ হচ্ছে, সাথে সাথে এই জায়গাটার ভাইব্রেশন শুরু হচ্ছে, ভাইব্রেশনটা ক্রমাগত সেটার পাশের লেয়ারগুলোতে সঞ্চালিত করার মাধ্যমে তাপটাকে উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত করছে। এটাই হচ্ছে মেন গল্প। তো আমি তোমাকে যেটা বলেছিলাম যে তাপ পরিবহন কিন্তু মেনলি কোন পদার্থে হয়? কঠিন পদার্থে হয়, ঠিক আছে? এবং সব কঠিন পদার্থের মধ্যে কি তাপের পরিবহনটা ঘটে? না, সব কঠিন পদার্থের মধ্যে কিন্তু তাপের পরিবহন ঘটে না। কিছু কিছু এমন কিছু পদার্থ রয়েছে, বিশেষ করে ধাতব পদার্থ যেগুলো, অর্থাৎ ধাতু যেগুলো, যেরকম লোহা, তামা, তোমার গোল্ড, এই সমস্ত ধাতব পদার্থ যেগুলো রয়েছে, তাদের মধ্যে তাপ পরিবহন ক্ষমতা রয়েছে। এই জন্য এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে এই পদার্থগুলো কি ডেফিনেশন হবে বলো তো? যে সকল পদার্থের মধ্যে, যে সকল পদার্থের মধ্যে, এগুলো এটা কিন্তু ছোটবেলাতেও পড়েছো, সুপরিবাহী পদার্থ কাকে বলে, কুপরিবাহী পদার্থ কাকে বলে। তাহলে যে সকল পদার্থের মধ্যে তাপ সহজেই পরিবাহিত হতে পারে, পরিবাহিত হতে পারে, তাদের বলে সুপরিবাহী পদার্থ, তাদের সুপরিবাহী পদার্থ বলে। এবার কারা এক্সাম্পল? কি বললাম? সকল ধাতব পদার্থ। এক্সাম্পল হচ্ছে বা উদাহরণ হচ্ছে যে কোনো ধাতব পদার্থ যার মধ্যে, এক্সাম্পল কারা? রূপো, সোনা, লোহা, এক্সেট্রা, ঠিক আছে? এবারে এই ধাতব পদার্থগুলোর মধ্যে রূপোর কিন্তু তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে রূপোর ক্ষেত্রে তাপ পরিবহন ক্ষমতা সর্বাধিক।
মানে ধাতব পদার্থগুলোর মধ্যে রূপো হচ্ছে খুব ভালো তাপের পরিবহন করতে পারে। এই যে রূপোর, আমি ওটা রূপোর আংটি পরেছি, তো সেই রূপোর দিয়ে বিভিন্ন রকমের অর্নামেন্টস তৈরি করা হয়। তো যাই হোক, সেই রূপো কিন্তু তাপ পরিবহন খুব ভালো করতে পারে। এবারে কথা হচ্ছে তাপ পরিবহনের শুধুমাত্র কি ধাতব পদার্থরাই করে? না, কিছু কিছু এমন কিছু অধাতব পদার্থ রয়েছে, যেমন আমি অধিকাংশ মানে অধাতব পদার্থ কিন্তু তাপ পরিবহন করে না, এবং তাদেরকে বলা হয় কুপরিবাহী পদার্থ। আচ্ছা চলো লিখেই দিই আগে এটা, যে কুপরিবাহী পদার্থ কাকে বলে। কুপরিবাহী পদার্থ কারা? কুপরিবাহী পদার্থ যাদের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় না। যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না, যেমন কাঠ, তাদের কুপরিবাহী পদার্থ বলে। এত লিখলাম না, ঠিক আছে। যেমন উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে কাঠ, তারপরে হচ্ছে কাগজ, প্লাস্টিক ইত্যাদি অধাতব পদার্থ, মানে অধাতু যারা। এদের মধ্যে মেনলি কি ব্যাপার হয় দেখো, অধাতব পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, যেটা ধাতব পদার্থের মধ্যে থাকে। মুক্ত ইলেকট্রন ব্যাপারটা কি? এই যেমন ধাতুর মধ্যে আমি এক্সাম্পল হচ্ছে ধরো সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামে তোমরা সকলেই সোডিয়ামের স্ট্রাকচার জানো। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, মানে কারণ সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা 11টা। প্রথম কক্ষপথে দুটো থাকে, কে কক্ষপথে, তারপরের কক্ষপথে 8টা থাকে, এবং তারপরে লাস্ট কক্ষপথটার মধ্যে কিন্তু একটা থাকে। তো কে এল এম, এম কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এবার সোডিয়াম কি করতে চায়? সবসময় ওই ইলেকট্রনটাকে বার করে দিতে চায়, তার কারণ সে সব মানে যে কোনো পদার্থ বা যে কোনো অণুগুলো বা মৌলগুলো মেনলি নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করতে চায়। তো তার জন্য কি করে, সে লাস্ট অরবিটের ইলেকট্রনটাকে যাতে সে 8টা ইলেকট্রন বা অক্টেট বা অষ্টক পূর্তি করতে চায় বা দ্বৈত পূর্তি করতে চায়। তো যে সমস্ত পদার্থগুলোর বা যে সমস্ত মৌলগুলোর লাস্টে একটি মাত্র ইলেকট্রন থাকে বা দুটো ইলেকট্রন থাকে, তো তারা মেনলি ওই ইলেকট্রনগুলোকে লাস্ট অরবিট থেকে লাথি মেরে বার করে দেয়। মানে ওরা সবসময় চায় যে আমরা পুরো অক্টেটটা ফুল হয়ে থাকবো, মানে অষ্টক সূত্র মেনে চলবো। তোমরা পর্যায় সারণীতে নিশ্চয়ই অষ্টক সূত্র পড়বে বা পড়েছো হয়তো অনেকেই। তো তার মধ্যে সেখানে তোমরা জানো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই সমস্ত হচ্ছে ধাতব পদার্থ, যারা তার লাস্ট অরবিটের অক্টেটটাকে ফুলফিল করার জন্য ওই ইলেকট্রনগুলোকে বাইরে বার করে দিতে চায়। তো তার মানে এই বাইরে বার করে দিয়ে তারা সবসময় সোডিয়াম প্লাস হয়ে থাকে। তো এই যে বাইরে বার করে দিতে চায়, সেই ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন রূপে কিন্তু এই পদার্থের মধ্যে, মেটালের মধ্যে কিন্তু ঘুরে বেড়ায়, যেটা যে কোনো ধাতব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু প্রচুর। এটা ধরো লোহার তোমার একটা দণ্ড, সেই লোহার দণ্ডের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। যারা হলো, কারণ কি, লোহা তার অক্টেট পূর্তির জন্য ওই কিছু কিছু ইলেকট্রনকে তার লাস্ট অরবিট থেকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে। তো তার মধ্যে এর মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তা এই যে আমি বলেছিলাম না অণুগুলোর ভাইব্রেশনের মাধ্যমে, তো সেই ইলেকট্রনগুলোই কিন্তু ব্যাগে করে তাপীয় শক্তিটাকে নেয়, এবং মুক্ত ইলেকট্রনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কিন্তু তাপটা প্রবাহিত হয়। তো মুক্ত, এখানে কিন্তু অণুর প্রবাহ হচ্ছে না, ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের প্রবাহের সাহায্যে কিন্তু এই তাপের পরিবহনটা ঘটে। কোথায় ঘটে? ধাতব পদার্থের মধ্যে ঘটে। কিন্তু অধাতব পদার্থগুলোর মধ্যে এই মুক্ত ইলেকট্রনটা নেই। তাহলে মেনলি আমাদের কে দায়ী বলো তো পরিবহনের জন্য? মেন দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কিন্তু মেনলি এই তাপ পরিবহনের জন্য দায়ী, ঠিক আছে। এই মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? এই সুপরিবাহী পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু এই কুপরিবাহী পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, ঠিক আছে। যেগুলো কাঠ, কাগজ, এগুলোর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন সেরকম থাকে না, তাই জন্য এরা কিন্তু তাপের পরিবহন করতে পারে না। বেশিক্ষণ তুমি কাঠকে আগুনের সামনে দেবে, সে কিছুক্ষণ পর পুড়ে যাবে, কারণ কি তাপটাকে সে পরিবহন করতে পারছে না। তো মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে মানে পাঠিয়ে দিতে পারছে না। অনেকক্ষণ ধরে ওই একটাই জায়গা গরম হতে থাকছে, সে তো পাঠাতে পারছে না। ওই গরম হতে 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 ওই জায়গাটা সেজন্য পুড়ে যায়। তার জন্য দেখবে কাঠ ইজিলি পুড়ে যায়, কাগজ ইজিলি পুড়ে যায়, কারণ সে তাপটাকে সঞ্চালিত করতে পারছে না।
ঠিক আছে, কিন্তু এমন কিছু ধাতব পদার্থ অধাতব পদার্থ রয়েছে তারা কিন্তু তাপ পরিবহনে সক্ষম, যাদের মধ্যে কারা? হিরে, আচ্ছা এখানেই লিখছি, হিরে, গ্রাফাইট। হীরের মধ্যে এমন সুন্দর কার্বন কার্বন যে বন্ডিংটা আছে, তারা সেই বন্ডিং এর সাহায্যে কিন্তু ওরা ইজিলি তাপটাকে পরিবহন করতে পারে। তো হীরে কিন্তু ভীষণ ভালো একটা মানে পরিবহনের সক্ষম পদার্থ। হীরে অধাতব হওয়া সত্ত্বেও, হীরে এবং গ্রাফাইট হচ্ছে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তার মধ্যে হীরের কিন্তু তাপ পরিবহন ক্ষমতা খুবই ভালো। গ্রাফাইট কিন্তু তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। আমি এগুলো লিখছি না, তোমার মুখে বলে দিচ্ছি। গ্রাফাইট তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে অধাতু হওয়া সত্ত্বেও, কিন্তু হীরে কিন্তু শুধুমাত্র তাপটাই পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে না। এবং হীরের তাপ পরিবহন ক্ষমতা ভীষণ ভালো, এ কিন্তু রূপোর থেকেও ভালো। মানে হীরের তাপ পরিবহন ক্ষমতা ভীষণ ভালো। তাপ পরিবাহিতা সর্বাধিক। ক্লিয়ার? তাহলে হীরে এবং গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও সে কিন্তু ইজিলি তাপ পরিবহন করতে পারে। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার, আরেকটা এক্সাম্পল না, তোমাকে যদি জিজ্ঞাসা করে এমন একটা তরল পদার্থের নাম বলো যে তাপ পরিবহন করতে পারে, আমি তো জানলাম যে পুরো পরিবহন পদ্ধতিটা কঠিন পদার্থের মধ্যে হয়। যদি জিজ্ঞাসা করে এমন একটা তরল পদার্থের নাম বলো যে তাপ পরিবহনে সক্ষম, কি বলবে? তরল পদার্থ কে বলতো? পারদ। পারদ কিন্তু তরল একটা ধাতু। কি বললাম? ধাতু মানেই হচ্ছে সে তাপ পরিবহন করতে পারবে, তাহলে সে তরল ধাতু হওয়ার জন্য তাপের সুপরিবাহী। আশা করি বোঝা গেছে। তাহলে সুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা নয়। ক্লিয়ার? চলো এবার আমরা জানবো তাপ পরিবাহিতা কি জিনিস। তো তাপ পরিবাহিতা মানে তাপ পরিবহনের ক্ষমতা, সেটাকেই বলা হয় তাপ পরিবাহিতা। যেটা আমি বললাম, হীরের ক্ষেত্রে কিন্তু এই তাপ পরিবাহিতা ভীষণ ভালো। হীরে, আমি লিখে দিচ্ছি, হীরে তাপ পরিবাহিতা সর্বাধিক। এটা কিন্তু ধাতব পদার্থ ক্ষেত্রে রূপো। যদি তোমাকে বলে যে সব থেকে বেশি তাপ পরিবহন করতে পারে সব মানে কোন ধাতু, যদি ধাতু মেনশন থাকে তখন বলবে রূপো। বাট যদি বলে যে সব থেকে ভালো তাপ পরিবহন ক্ষমতা কার, সেটা হচ্ছে হীরের। হীরে কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও তাপ পরিবহন করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এদের এখানে দেখবে তোমাদের বইতে তাপ পরিবাহিতার একটা চার্ট আছে, যে পরপর পরপর তোমাদের প্রত্যেকের বইতে রয়েছে, পরপর পরপর কিছু ধাতব পদার্থ, কিছু পদার্থের নাম দেওয়া আছে এবং তাদের তাপ পরিবাহিতাঙ্কের ভ্যালু লেখা আছে। তো সেখান থেকে তোমরা সেই চার্টটাকে, ভ্যালুগুলো মুখস্থ করতে হয় না, জাস্ট ওই চার্টটাকে দেখে নেবে, অ্যারেঞ্জিংটা দেখে নেবে যে কার কোনটা থেকে বেশি, সেটা জানলে কিন্তু সেখান থেকে এমসিকিউ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তাপ পরিবাহিতার মেন ব্যাপারটা কি? তাপ পরিবহনের ক্ষমতা। যার তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি তার তাপ পরিবাহিতা বেশি, যার তাপ পরিবাহিতা কম মানে কি সে কম পরিমাণে তাপ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যেমন তোমাকে আমি যদি বলি যে রূপো আর লোহা, কার তাপ পরিবাহিতা বেশি, অফকোর্স রূপোর। আবার যদি বলে লোহা আর তোমার অন্য কোনো ধাতুর কথা বললো, সেক্ষেত্রে কিন্তু লোহার বেশি হবে। তো এরকম একটা চার্ট আছে, চার্টটাকে দেখে নেবে। আমি আর চার্টটা এখানে লিখলাম না, চার্টটা প্রত্যেকের বইতে রয়েছে। এবার আমাদের যেটা আসল জায়গা সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, কিন্তু আগের বছর আসেনি, তাই জন্য আমি বললাম, তাই জন্য আমি এবছরের মাধ্যমিকের জন্য এই পার্টটা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো তাপ পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কি সেটা জেনে নিই। তাপ পরিবাহিতা, তাপ পরিবহন তোমরা সকলেই জেনেছো, বুঝতেও পেরেছো। তো আমি একটা সাপোজ একটা লোহার বাক্স বা সামথিং একটা ধাতব বাক্স নিয়েছি, যার দুটো লেয়ার। এইটা হচ্ছে একটা বাক্সের ফার্স্ট লেয়ার, আমি এখানে এঁকেই দিয়েছি, আর পেছনেরটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ঠিক আছে, এই বাক্সটার ক্ষেত্রফল হচ্ছে এ, ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে এই পুরো ব্যাপারটা, এটা হচ্ছে এ, কেটে দিই। এই পুরো যে রিজিয়নটা, যে বর্গাকারটা রিজিয়ন আছে, সেটা হচ্ছে এ ক্ষেত্রফল বিশিষ্ট। আর এই যে উইথটা মানে এর যে বেধটা,
কতটা চওড়া যদি তোমাকে বলা হয়, অর্থাৎ কতটা দৈর্ঘ্য, সেটা হচ্ছে ডি অ্যামাউন্টের দৈর্ঘ্য ধরে নিয়েছি। তোমরা কিন্তু এখানে লোহার যে বাক্সই ধরতে হবে এমন কোনো কথা নেই, তোমরা এই পুরো জিনিসটাকে লোহার রড হিসাবেও ভাবতে পারো, যে আমি মোমবাতির সামনে একটা লোহার রড ধরেছি, এই যে এভাবে ধরে রেখেছি। এই লোহার রডটার বেধটা মানে ওর যে লেন্থটা সেটা হচ্ছে ডি, এই যে ধরেছি ডি। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে দেখো প্রত্যেকটা লোহার রডের একটা সার্কুলার ক্ষেত্রফল থাকে এই জায়গাটায়, এই যে পেনটা ধরাটা রড, তো এই জায়গাটা ক্ষেত্রফল পাচ্ছ, তো এটাকে ধরলাম আমি এ ধরেছি, ঠিক আছে। আর সামনের দিকে একটা মোমবাতি রেখেছি। এবার ভাবো যে সামনের দিকে যদি কোনো একটা মোমবাতি লাগি এবং মোমবাতিটাকে জ্বালিয়ে দিই, আগুন জ্বালিয়ে দিয়েছি, লেগেছে 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 আগুন, একটা গান আছে না, তো যাই হোক, তো সেই আগুনটার জন্য সবার প্রথমে কোন লেয়ারটাকে গরম করবে? ধাতব পদার্থ সুন্দর পরিবহন পদ্ধতিতে সে তাপটাকে সঞ্চালন করবে, বাট সবার প্রথমে গরমটা হবে কোন লেয়ারটা? এই যে প্রথম ক্ষেত্রফলটা, প্রথম সামনের দিকেরটা সবার প্রথমে গরম হবে। আমি ধরলাম সে গরম হয়ে উষ্ণতাটা হয়ে গেছে θ1, এই যে এই প্রান্তের উষ্ণতা আমি ধরছি এটা 50 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট, আমি জাস্ট এটা ধরছি, ঠিক আছে, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি প্রথম লেয়ারের উষ্ণতা। এবার কি, প্রথম লেয়ারটা তো গরম হচ্ছে ক্রমাগত, সে তো আর দাঁড়িয়ে থাকবে না, সাথে সাথে কি করবে, যেহেতু ধাতব পদার্থ সেহেতু তাপটাকে কোন দিকে সে পাঠাবে? পেছন দিকে, কারণ পেছনের লেয়ারটা ধরলাম টেম্পারেচার θ2, এই যে পেছনের লেয়ারটা, এবং সেটা ধরেছি আমি, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ ধরেছি, বা 25 ডিগ্রি হতে পারে, ঘরের উষ্ণতায় রয়েছে, তো ঘরের উষ্ণতায় রয়েছে, সামনের দিকে হচ্ছে 50 ডিগ্রি, অফকোর্স বেশি রয়েছে, তাহলে বেশি থেকে কমের দিকে কিন্তু সরি বেশি থেকে কমের দিকে কিন্তু তাপটা এরকম ভাবে প্রবাহিত হবে। কিউ অ্যামাউন্টের ধরো তাপ পরিবাহিত হচ্ছে একদম লম্বভাবে, মানে সামনের লেয়ার থেকে পেছনের লেয়ারের দিকে একদম লম্বভাবে তাপটা পরিবাহিত হচ্ছে। তার কি কারণ? প্রথমের লেয়ারের সামনে মোমবাতি রাখা আছে, মোমবাতিটা জ্বলছে, তাপ মানে উষ্ণতা বাড়াচ্ছে, তো উষ্ণতাটা বৃদ্ধি হচ্ছে প্রথম লেয়ারে, অফকোর্স পেছনের লেয়ারের উষ্ণতা কম, তো উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে তাপটাকে পরিবাহিত করবে এই ধাতব পদার্থটা, ঠিক আছে। এবারে এই যে তাপটা পরিবাহিত হচ্ছে সেটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, তো চলো দেখে নিই কি কি বিষয়ের উপর নির্ভর করে। এবার এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দেখবে টেস্ট পেপারে প্রচুর আছে, মানে আগের বছরের টেস্ট পেপার যদি তোমরা কারো জোগাড় করে থাকো তো সেখান থেকে দেখবে, বা এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, যে কোনো পদার্থের মধ্যে তাপের পরিবহন বা তাপ পরিবাহিত সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তো চলো দেখে নিই কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে কিউ অ্যামাউন্টের তাপটা নির্ভর করে উষ্ণতার পার্থক্যের উপরে। এবার এটা কিভাবে এবং সেটা কিরকম ভাবে সমানুপাতিক ভাবে নির্ভর করে? সিম্পল ভাবো, প্রথম দিকে টেম্পারেচার হচ্ছে θ1, সেটা আমি কত ধরেছি? 50 ধরেছি, এবং দ্বিতীয় দিকে টেম্পারেচার θ2, সেটা আমি 0 ধরেছি, ঠিক আছে। তুমি এটা অন্য কিছু ধরতে পারো, কম ধরতে হবে। এবারে যদি সামনে একটা মোমবাতির জায়গায় আমি 10টা মোমবাতি লাগাই, মানে এখানে একটা মোমবাতি লাগিয়েছি, এটা ভালো লাগছে না আমার, আমার পয়সা বেশি, আমি বেশি মোমবাতি লাগাবো, আমি এখানে 10টা মোমবাতি লাগিয়েছি, ফলে 10টা মোমবাতি কি আর সে একটা মোমবাতির মতো আগুন দেবে না? তার মানে কি সে বেশি পরিমাণে তাপ শক্তি দেবে। তো বেশি পরিমাণে তাপ শক্তি দেওয়ার ফলে এই যে θ1 এর ভ্যালুটা কি তখন 50 থাকবে না? 50 থেকে আমি ধরে নিলাম 100 হয়ে গেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তো তুমি নিজেরাই ভাবো, বা তোমরা নিজেরা ভাবো, একটু চিন্তা করো, যে প্রথম দিকে আগে ছিল 50 থেকে 0-র দিকে যেভাবে মানে যে পরিমাণে তাপটা প্রবাহিত হচ্ছিল, এখন 100 হয়ে গেছে প্রথমের টেম্পারেচার, মানে প্রথম লেয়ারের টেম্পারেচার। তাহলে এখন কি আর সেম তাপ পরিবাহিত হবে নাকি বেশি প্রবাহিত হবে? যত বেশি উষ্ণতার পার্থক্য তত বেশি তাপ প্রবাহিত হয়, কারণ প্রথমের দিকে প্রথম লেয়ারের তাপ শক্তি বেশ, মানে সামনের দিকে প্রচুর পরিমাণে তাপ শক্তি সে অ্যাবজর্ব করছে বা নিজে নিয়ে নিচ্ছে, যার ফলে কি করছে, সে প্রচুর পরিমাণে তাপকে এখন পেছনের দিকে বা শীতল স্থানের দিকে পাঠাবে। তাহলে কি উষ্ণতার পার্থক্য যত বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথম দিকে লেয়ারের উষ্ণতা দ্বিতীয় লেয়ারের থেকে যত বাড়বে তত কিন্তু বেশি পরিমাণে তাপটা পরিবহন ঘটবে, অর্থাৎ তাপের পরিবহনটা বা যে পরিমাণে তাপ পরিবাহিত হচ্ছে সেটা উষ্ণতার পার্থক্যের সাথে কিন্তু θ1 - θ2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্যের সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্কে রয়েছে, অর্থাৎ উষ্ণতার পার্থক্য বাড়লে কিউ পরিমাণ বা তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে ক্ষেত্রফলের উপরে।
তো দেখো কোনো একটা পদার্থের ক্ষেত্রফল যত বেশি হবে, তোমরা খেয়াল করে দেখবে রান্নার যে বাসনপত্রগুলো থাকে, সেই রান্নার বাসনপত্রগুলোর কড়াই বা সামথিং কোনো প্যানগুলো, সেগুলোর যে নিচের প্রান্তটার ক্ষেত্রফলটাকে মানে এরকম একটা এরকম কড়াইয়ের মতো শেপ দেওয়া থাকে। কখনো কি দেখেছো এরকম ছোট্ট সরু মতো শেপ দেওয়া রয়েছে? না, তার কি কারণ, অন্যরকম শেপে দিতে পারতো, এরকম চৌঘালো একটা শেপ দিতে পারতো। যত বেশি পরিমাণে ক্ষেত্রফল হবে সে তত ভালো তাপকে পরিবহন করাতে পারে, মানে সে বেশি পরিমাণে তাপকে পরিবাহিত করাতে পারে। যদি ক্ষেত্রফলটা এরকম ছুচলো মার্কা এরকম ছোট্ট ক্ষেত্রফল হতো, তাহলে কিন্তু সে বেশি তাপ পরিবাহিত করতে পারতো না। তাহলে ক্ষেত্রফল, কোনো একটা বস্তুর ক্ষেত্রফল যত বেশি হবে সে তত বেশি পরিমাণে তাপকে পরিবহন করতে পারবে। তাহলে ক্ষেত্রফলের সাথেও কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, ভালো কথা। আর কি কি বিষয়ের উপর নির্ভর করছে? এরপর নির্ভর করবে হচ্ছে সময়ের ওপরে। আমি ধরো কোনো একটা রডকে 5 মিনিট গরম করছি, আর এরপরে আমি আরেকটা সেই রডটাকে 15 মিনিট গরম করছি। দেখবে যে মানে যত বেশি সময় বাড়বে তত পরিমাণে তাপ পরিবহনের মাত্রা বাড়বে। কারণ 5 মিনিটের সময় যে পরিমাণ দেখবে তখন আমি ইজিলি হাতে হ্যান্ডেল ধরে রাখতে পারছি, কিন্তু যদি 15 মিনিট ধরে দণ্ডটাকে ধরে রাখো মোমবাতির সামনে, হাতে হাত দেখবে ধরে রাখতে পারছো না, হাত গরম, মানে হাতে গরম ছ্যাঁকা লাগছে। তার কারণ কি, যত বেশি সময় ধরে গরম করা হয় তত বেশি কিন্তু তাপটাকে পরিবহন করতে পারে। অর্থাৎ তাপের পরিবহনের সাথে সময়ের সম্পর্ক কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। ওকে, লাস্ট হচ্ছে এই যে বেধ বা দৈর্ঘ্যটা। তুমি ভাবো এখন একটা এইটুকু রড আছে, এইটুকু রডকে আমি গরম করছি, আমি হাতে ধরে রেখেছি, তো আমি দেখলাম যে সুন্দর হাতে ধরে রাখতে পারছি। কিন্তু আমি যদি এইটুকু রডের বদলে এতটা বড় রড নিতাম, তো এত বড় রডকে ধরে রাখতাম, তো আমি কি দেখতাম যে এত বড় রডটার মধ্যে কিন্তু যত দৈর্ঘ্যটা বাড়বে বা যত বেধটা বাড়বে তত কিন্তু কম তাপ পরিবাহিত হবে। কেন বলো তো? তার কি কারণ? কোনো একটা লোহার দণ্ড হোক, কোনো একটা ধাতব দণ্ড হোক, তাপ যখন পরিবাহিত হয় সে কি করে, অণুগুলোর কম্পনের মাধ্যমে পরিবাহিত হয়। ঠিক আছে, পড়লাম তো। প্রত্যেকটা অণুর লেয়ার সম্পূর্ণ তাপটাকে কিন্তু দিয়ে দিতে পারে না পাশেরটাকে, সে কিছুটা পরিমাণ নিজের দেহে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। বাকি যেটা শোষণ করতে পারে না সে তখন পাশের লেয়ারটাকে দিয়ে দেয়। মানে ধরো কম্পন হচ্ছে, তো পুরো যে তাপ শক্তিটাকেই কিন্তু সে কম্পনের মানে কম্পিত হতে হবে, তার মধ্যে কিছু পরিমাণ শক্তি সে নিজের মধ্যে শোষণ করবে এবং বাকি শক্তিটাকে সে কম্পনের মাধ্যমে পাশেরটাকে দিয়ে দেবে, মানে পাশেরটাকে সঞ্চালিত করবে। তার মানে প্রথম লেয়ারটা কিছু পরিমাণ তাপকে শোষণ করবে, তার পাশের লেয়ারটা তারপর কিছু পরিমাণ তাপকে শোষণ করবে। এইভাবে রডটা যদি অনেক বেশি লম্বা হয়, তো এই করতে 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 বেশি লম্বা রডের ক্ষেত্রে কিন্তু তাপের সঞ্চালনটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে পেছন দিকের লেয়ারটা হয়তো আর তাপ পৌঁছাবেই না। তো সেটার কথাই বলছি, যত বেশি দৈর্ঘ্য বাড়বে বা যত বেশি চওড়াটা বাড়তে থাকবে তত কিন্তু প্রত্যেকটা লেয়ারের অণুগুলো তাপ শক্তিকে কিছু কিছু শোষণ করতে 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 একটা সময় পেছনেরটাকে আর দিতেই পারবে না। বাট যদি ছোট্ট রড হয় সে কি হবে, ছোট্ট কম অণু রয়েছে, কম অণুর লেয়ার রয়েছে, সে কম পরিমাণে শোষণ হচ্ছে, ফলে ইজিলি ওই পেছনের দিকে তা গরম হয়ে যাচ্ছে। তার মানে তাপের পরিবহনটা যত বেশি লম্বা রড তত তাপের পরিবহনটা কম, কারণ তত প্রত্যেকটা লেয়ার ও আস্তে আস্তে তাপ শক্তিকে খেয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু তাপের পরিবহনটা লাস্ট অবধি হচ্ছে না। আর যদি ছোট রড হয় বা ছোট দৈর্ঘ্যের কোনো একটা কিছু হয় তাহলে কিন্তু তাপের পরিবহন ইজিলি হয়ে যাচ্ছে। তো তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লম্বা রডের ক্ষেত্রে তাপের পরিবহন কম, ছোট রডের ক্ষেত্রে তাপের পরিবহন ইজিলি হচ্ছে, মানে তাপটা পরিবাহিত হয়ে যেতে পারছে। তাহলে যত বেশি দৈর্ঘ্য তত কম তাপ। তাহলে কি দেখতে পাচ্ছি, দৈর্ঘ্যের সাথে বা বেধের সাথে তাপের পরিবহনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার জন্য কিন্তু 1/, করে লিখলাম, এটা হচ্ছে বেধ। এবার এই চারটে রিলেশনকে আমি একটা সম্পর্কে প্রকাশিত করব। কিরকম সম্পর্ক দেখো, দেখো কি কি সাথে সমানুপাতিক, a θ1 - θ2 এবং t, এবং ব্যস্তানুপাতিক কার সাথে, তোমার দৈর্ঘ্য বা বেধের সাথে। এবার দেখো আমরা জানি সমানুপাতিক চিহ্ন থেকে যদি সমান চিহ্নে আনতে হয় তাহলে একটা ধ্রুবক পদ আনতে হয়, তো সেটা আমি কি লিখলাম, কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বাকি যেটা আছে সেটা লিখে দিলাম। এই কেটাকে বলা হয় ধ্রুবক বা তাপ পরিবাহিতাঙ্ক।
এই কে এর ভ্যালু কিন্তু প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা। লোহার ক্ষেত্রে একরকম, তামার ক্ষেত্রে একরকম, রূপোর ক্ষেত্রে একরকম। তার মানে এই কে এর ভ্যালুটা নির্ভর করে, বা কে নির্ভর করে পদার্থের উপাদানের প্রকৃতির ওপরে। মানে বিভিন্ন পদার্থের কিন্তু ক্ষেত্রে কে এর ভ্যালু বিভিন্ন বিভিন্ন। তাহলে যার ক্ষেত্রে কে এর ভ্যালু বেশি, যেটা বললাম হীরের ক্ষেত্রে কে এর ভ্যালু বেশি, তামার ক্ষেত্রে কে এর ভ্যালু বেশি, রূপোর ক্ষেত্রে কে এর ভ্যালু বেশি, তার ফলে যাদের ক্ষেত্রে কে এর ভ্যালুটা বেশি থাকবে বা এই তাপ পরিবাহিতাঙ্কর মানটা বেশি থাকবে, তার কিন্তু তাপ পরিবহন ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি কে এর ফর্মুলা নির্ণয় করতে পারবো। কি হবে? কিউ ডি বাই এ থিটা, দাঁড়াও এখানে বেঁকে যাচ্ছে, এই সাইডে লিখছি যে কে ইকুয়াল টু কিউ ডি বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা, এবং এটা ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমরা ইজিলি তাপ, আমাকে দেখাই যাচ্ছে না, হ্যালো টুকি, যাই হোক দেখা যাচ্ছে এবারে, কে এর ভ্যালু থেকে আমরা কিন্তু এই ফর্মুলাটা থেকে কিন্তু আমরা ইজিলি সংজ্ঞা তৈরি করতে পারি। কি করে আমরা সেটা জানি, এটা আমরা 9-এ কিন্তু শিখেছি যে একটা ফর্মুলা থেকে কি করে ইজিলি সংজ্ঞা তৈরি করা যায়। সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হয় না। দেখো ফর্মুলা তো এটা তৈরি হয়ে গেছে, আমরা কি জানি যে লব আর হর আছে। তো হরের যে জায়গাটা, হরের প্রত্যেকটা টার্মিনালকে বা প্রত্যেকটা টার্মকে আমরা কি ধরে নেব, একক ধরে নেব। কি কি টার্ম রয়েছে? ক্ষেত্রফল রয়েছে, উষ্ণতার পার্থক্য রয়েছে, সময় রয়েছে। তাহলে আমরা কি কি ধরবো? একক ধরবো প্রত্যেকটাকে। তাহলে কি লিখবো? একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে একক ধরেছি নিচেরটাকে, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে একক সময়ে যে পরিমাণ তাপের পরিবহন ঘটে তাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। আবার বলছি, প্রত্যেকটাকে একক ধরে নেব। কি কি? একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের কোনো ধাতব পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে, এই যে উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে একক সময়ে যে পরিমাণ তাপটা প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক, এবং যার ফর্মুলা হচ্ছে এটা। এবং এখান থেকে আমরা কিন্তু ইজিলি তাপ পরিবাহিতাঙ্কের এসআই এবং সিজিএস মানে একক কিন্তু নির্ণয় করতে পারি। তা আমরা ফর্মুলাটা কি শিখলাম? ওর বাবারে কি যে কে লিখেছি, কিউ ডি বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। এখান থেকে আমরা এসআই একক নির্ণয় করব। ওকে, তো এসআই একক খেয়াল করো, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তাপ, তাপ মানে শক্তি, শক্তি মানেও কার্য, একই ব্যাপার। তো তার একক হচ্ছে জুল, এসআই একক। ডি মানে হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে মিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার। থিটা 1 মাইনাস থিটা 2 মানে হচ্ছে উষ্ণতা, যেটার একক হচ্ছে কেলভিন। এবং টি মানে হচ্ছে সেকেন্ড। তো কেটে দাও, এখান থেকে আসছে জুল, জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। এবার খেয়াল করে দেখো, আমি যদি মানে এটাকে যদি একটু ভালোভাবে লিখি, জুল ইন্টু সেকেন্ড ইনভার্স মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ডকে আমরা কি লিখতে পারি? জুল মানে কার্য, সেকেন্ড মানে সময়, কার্য বাই সময়, যেটাকে আমরা কি বলি, কি দিয়ে রিপ্রেজেন্ট করি? তড়িৎ তড়িৎ বলছি কেন, ক্ষমতা দিয়ে রিপ্রেজেন্ট করি। মানে কার্য বাই সময় বা জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি? ওয়াট বলি না? জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। যদি ভুলে গিয়ে থাকো, 9-এর প্রথম চ্যাপ্টারে চলে যাবে, যেখানে পরিমাপ পড়ানো হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা একক আমি পড়িয়েছি। তো সেখানে দেখবে জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি ওয়াট, আর বাকি যেটা আছে সেম থাকবে। তাহলে আমরা এসআই একক কিন্তু দুটোই পেয়ে গেলাম, এটাও এসআই একক, এটাও এসআই একক, তোমরা যেটা খুশি লিখতে পারো। তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে হচ্ছে, জুলের জায়গায় কি বসবে? আর্গ, আর্গ কেন বললাম, ক্যালোরি। তাপ না, তাপের ক্ষেত্রে জুলের এসআই একক ক্যালোরি হয়। ক্যালোরি সেমি বাই সেমি স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ডটা তো সেকেন্ডই থাকে, সেমি সেমি কাটলো, সেমি স্কোয়ার নিচে একটা সেমি থাকবে, মানে ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে সিজিএস ইউনিট। ঠিক আছে, এবারে তোমাদের এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক জানতে চাই, যে
এসআই একক মানে এই এসআই এককটা সিজিএস এককটার মধ্যে কি সম্পর্ক রয়েছে, চলো আমরা সিজিএস একক আর এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করি। আমরা এটা জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, এবং এটা জানি, এবং 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 1/100 মিটার, এটাও আমরা জানি। এবারে আমরা এই যে এই এককটার মধ্যে কি করতে পারবো, এসআই ভ্যালুগুলো বসাতে থাকবো। আমি এটাকে একটু সুন্দরভাবে লিখি, ক্যালোরি, নিচে কে আছে সেমি, ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড। এই দেখো এটাকে আমি এভাবে লিখেছি। আমি কি লিখলাম, 1 ক্যালোরি মানে কি 4.2 জুল, তাহলে 4.2 উপর লিখলাম 4.2 জুল, ভালো কথা। সেন্টিমিটার মানে কত, 1/100 মিটার। ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, উষ্ণতার পার্থক্যকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড একক দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো উষ্ণতার পার্থক্য সেন্টিগ্রেড স্কেলে যা হবে কেলভিন স্কেলেও কিন্তু তাই হবে। তুমি হিসাব করে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, উষ্ণতার পার্থক্য কিন্তু সেন্টিগ্রেড স্কেলে যা কেলভিন স্কেলেও তাই। তার কি কারণ তুমি খেয়াল করে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা যদি কেলভিনে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কি করি 273 যোগ করে দিই। গ্যাসের আচরণ চ্যাপ্টারে পড়েছো যে সেন্টিগ্রেড স্কেল থেকে আমরা কি করে কেলভিন স্কেলে রূপান্তরিত করি, তো কি করি জাস্ট 273 প্লাস করে দিই। তাহলে যদি বলি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 কেলভিন, জানো। তো আমি যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পার্থক্য কত, 1 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়ালস টু 1 ডিগ্রি, তাই তো। এবার তুমি বলো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 273 কেলভিন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 274 কেলভিন। এবার মাইনাস করো, 274 মাইনাস 273 কত হবে, 1 কেলভিন হবে। তাহলে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 0 আর 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পার্থক্য কত ছিল, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। একইভাবে যদি কেলভিন স্কেলে ওটাকে রিপ্রেজেন্ট করি, 274 কেলভিন আর 273 কেলভিনের মধ্যে মাইনাস করলে কত হয়, 1 কেলভিন। তাহলে এখানে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 1 কেলভিন। কি বললাম, বুঝতে পারা গেছে? তাহলে উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যা কেলভিন স্কেলে কিন্তু তাই। উষ্ণতার পার্থক্য মনে রাখবে, পার্থক্য বলেছি, সেম কিন্তু না। আমি যদি বলি যে 1 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু সেম হবে না। বারবার বলছি উষ্ণতার পার্থক্যটা কিন্তু সেম হবে দুটো স্কেলে। তার মানে কি, এখানে সেন্টিগ্রেড যা আছে উষ্ণতার পার্থক্য, এখানে কেলভিনটা তো আমি সেমই বসিয়ে দেবো, আর সেকেন্ড তো সিজিএসও তো সেকেন্ডই হয়। তো এবার তুমি একটু মাল্টিপ্লাই করো, তাহলে আসে হচ্ছে 420 420 420 মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে খেয়াল করে দেখো, 1 ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স মানেই হচ্ছে 420 জুল, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স। মানে আমরা যদি ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে চাই বা এদের মধ্যে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, জাস্ট 420 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটাই হচ্ছে সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক। তো এবার চলে আসি মাত্রা নির্ণয় করতে। মাত্রা কার মাত্রা, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, যার ফর্মুলাটা একটু চট করে লিখে ফেলি। এবার মাত্রা নির্ণয় করব, ঠিক আছে। তো মনে করো কিউ আছে, কিউ মানে কি, তাপ শক্তি, শক্তি মানে কার্য, কার্যের মাত্রা কি জানি, বা শক্তির মাত্রা আমরা কি জানি, mL² (10⁻²). এটা হচ্ছে কার্য বা শক্তির মাত্রা, অর্থাৎ কিউর মাত্রা। ডি মানে কি, ডি মানে হচ্ছে দৈর্ঘ্য, দ্যাট ইজ এল। ক্ষেত্রফল মানে হচ্ছে L² বা বর্গ, তোমার জানো যে বর্গ মিটার একক হচ্ছে, আর ইয়ে হচ্ছে L²। θ1 মাইনাস θ2 মানে হচ্ছে কি উষ্ণতার পার্থক্য, যেটাকে আমরা থিটা মাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করি। আর টি মানে হচ্ছে সময়, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। ভালো কথা। এবার দেখো, এবার একটুখানি ক্যালকুলেট করো, L² কাটলো, তাহলে আমার আসবে m, আচ্ছা এখান থেকেও এল হবে, তাহলে m L T⁻⁻3 θ⁻⁻1, এটাই হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। কি কি আসলো, mL T⁻⁻3 θ⁻⁻1, যেটা হচ্ছে আমার, দেখো টিটা উপরে গেলে -2 আর -1 -3 হবে, থিটাটা উপরে গেলে -1 হবে, এবং এল তো উপরেই আছে।
এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখান থেকে সামান্য শর্ট কোশ্চেন, ওই তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এগুলো দিয়ে থাকে। তাই জন্য এগুলো সমস্ত কিছু আমি প্রত্যেকটা করে করে দেখিয়ে দিলাম। তোমাদের হয়তো এই এত বড় মাত্রাটা মুখস্থ থাকবে না, তো যাতে তোমরা ইজিলি করে দেখতে পারো তাই জন্য আমি করেও দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমাদের আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে কি সম্পর্ক। রোধ ব্যাপারটা মানে কি, রোধ যেটা তোমরা চলতড়িৎ চ্যাপ্টারে আরো ভালো করে পড়বে, রোধ মানে হচ্ছে বাধা দেওয়া, রোধ করা, প্রতিরোধ করা, মানে বাধা প্রদান করা। তুমি ধরো আজকে প্ল্যান করেছো বন্ধুদের সাথে যে মুভি দেখতে যাবে, খুব শিগগিরই একটা মুভি রিলিজ হয়েছে, তো সেটা খুব এক্সাইটেড কি তুমি ওই মুভিটা দেখতে যাচ্ছ, খুবই ইন্টারেস্টেড, বন্ধুদের সাথে সব প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, এই চল যাবো আজকে, হ্যাঁ সেই। এবার তুমি বেরোতে যাচ্ছ, মাকে বলছো যে মা বা বাবাকে বলছো যে মা চলো আজকে আমরা তো মুভি দেখতে যাবো, তো তার জন্য একটুখানি বেরোতে হবে, মানে এই জাস্ট 2 ঘন্টার ব্যাপার, তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো। সাথে সাথে মা কি বলবে, একদমই যেতে হবে না, সামনে মাধ্যমিক পরীক্ষা, কোনো সময় যেতে হবে না। মানে এটা হচ্ছে একটা, হ্যাঁ হয়তো তুমি তারপরে ঘানানোর পর রাজি হবে, বাট প্রথম কথা হচ্ছে না, কেউ কিন্তু খুশি মনে যেতে দেবে না। তো এটা এই যে বাধা পাওয়া, মানে তুমি যেতে চাইছো কিন্তু যেতে পারছো না কারণ বাধা দিচ্ছে বাড়ির গার্জিয়ান, তো এটা কিন্তু খারাপ করছে না, ভালোই করছে। তো সেটা কি হচ্ছে তাহলে, বাধাটা যে দিচ্ছে এখানেও সেম, রোধ মানে হচ্ছে বাধা দেওয়া, মানে তাপ যেতে চাইছে বাট কেউ একটা ওকে যেতে যেতে দেবে না, রোধ করছে, সেটাকেই বলা হয় তাপীয় রোধ। কি বললাম বুঝতে পেরে গেছে? এবার তাপীয় রোধের আমরা যে ফর্মুলাটা সেটাকে আমরা নির্ণয় করব। তো আমরা তাপের পরিবাহিতাঙ্কের ফর্মুলাটা থেকেই নির্ণয় করব। তো এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা, এটা একটু আগেই হলো। এখান থেকে আমি কি করব দেখো, কিউর ফর্মুলা নির্ণয় করব, যেটা আমি প্রথমেই করেছিলাম, কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। একদম প্রথম যে পার্টটা যেটা আমি এখানে করিয়েছি, এই যে তাপ পরিবহনের ফর্মুলাটা, এই যে এটা হচ্ছে তাপ পরিবহনের ফর্মুলা, এই ফর্মুলাটা ওখানে আমি লিখলাম। ঠিক আছে, এখান থেকে আমি কি করছি, টিটাকে এদিকে আনছি, মানে কিউ বাই টি লিখছি। তাহলে ওপরে কে থাকছে, কে এ θ1 মাইনাস θ2 বাই ডি থাকছে। এই কিউ বাই টি টার্মটাকে বলা হয় কি, হচ্ছে টি মানে হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে তাপ পরিবহন, সেটাকে কি বলা হয়, তাপ পরিবহনের হার বলা হয়। এইটাকে বলা হয় তাপ পরিবহনের হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে কতটা তাপ পরিবহিত হচ্ছে সেটাকে বলা হয় তাপ পরিবহনের হার, যার ফর্মুলাটা আমার কি আসলো, কে এ θ1 মাইনাস θ2 বাই ডি। আচ্ছা, এটাকে আমি একটু ভালো করে লিখি, দেখো জাস্ট কিছুই করছি না, একটুখানি রিঅ্যারেঞ্জ করছি, ডি বাই কে, এই যে ওপরের কে টার্মটাকে নিচে নিয়ে চলে এলাম। দেখো এটা কিন্তু আলটিমেটলি যদি আমি ভালোভাবে লিখি তাহলে এটা কিন্তু ওপরে গিয়ে এটাই থাকে, সেমই থাকে, কিন্তু একটু রিপ্রেজেন্ট করলাম এভাবে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আশা করি বুঝতে পারা গেছে? ওকে, এখানে যদি আমি আরেকটা জিনিস লেখা হয়, এই যে θ1, এই θ1 মাইনাস θ2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, আর লিখলে আমরা এগুলো তো তোমরা জানো, θ1 মাইনাস θ2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, ডি মানে হচ্ছে বেদ, আর কে মানে পরিবাহিতাঙ্ক, এ মানে হচ্ছে প্রস্তুতশীলের ক্ষেত্রফল। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো আমরা তড়িৎ রোধের সাথে সম্পর্ক জানতে চেয়েছে, তা তড়িৎ রোধ ব্যাপারটা কি সেটাও দেখতে হবে। তো সেটা আমাদের কিন্তু ওহমের সূত্র থেকে জানতে পারা যায়। তো ওহমের সূত্র থেকে আমরা একটা ফর্মুলা জানি, বিজ্ঞানী ওহম চলতড়িৎ চ্যাপ্টারে পড়বে, ওহমের সূত্র থেকে পাই, এরকম ধরনের একটা সার্কিট আছে, এগুলো সমস্ত কিন্তু চলতড়িৎ চ্যাপ্টারে পড়বে। এটা হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ, যার দু প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে V1 আর V2, কারেন্ট প্রবাহিত হচ্ছে আর হচ্ছে ওর রোধ। আমরা সকলে জানি যে তড়িৎ যখন প্রবাহিত হয় তার জন্য একটা ব্যাটারির দরকার হয় বা একটা বিভব প্রভেদের দরকার হয়। বিভব প্রভেদ মানে কি এটা একটু বলে দিচ্ছি ছোট করে, যে দেখো ব্যাটারির বা একটা তড়িৎ কোষের বা প্রাথমিক কোষের দুটো টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল বা ঋণাত্মক তড়িৎদ্বার, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার বা পজিটিভ টার্মিনাল। তো এই যে ছোটটাকে বলা হয় নেগেটিভ আর বড়টাকে বলা হয় পজিটিভ। এই যে নেগেটিভ টার্মিনালটা রয়েছে বা ঋণাত্মক তড়িৎদ্বারটা রয়েছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব বা নেগেটিভ আধানের যে ডেন্সিটিটা বেশি থাকে হচ্ছে এই ছোট প্রান্তটা মানে নেগেটিভ টার্মিনালে, আর ধনাত্মক প্রান্তে কি থাকে, ইলেকট্রনের ঘনত্ব বা তোমার ঋণাত্মক আধানের ঘনত্বটা কম থাকে। তো যেহেতু এই টার্মিনালটায়, সরি এই যে ছোট্ট টার্মিনালটায়
ইলেকট্রনের ঘনত্ব বেশি বা নেগেটিভ আধানের ঘনত্ব বেশি, এই ঘনত্ব বেশির থেকে ঘনত্ব কমের দিকে ইলেকট্রন যেতে চায়। তার মানে কি ইলেকট্রনটা এই নেগেটিভ টার্মিনাল থেকে কোন দিকে যেতে চাইবে, ধনাত্মক টার্মিনালে যেতে চাইবে। এইভাবে মানে এই যে তারের মধ্যে দিয়ে যেতে চাইবে। তারটা কি সাধারণত কপারের তার ইউজ করা হয় বা কোনো কোনো জায়গায় অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়, যাই হোক ধাতব তার ইউজ করা হচ্ছে। তো ধাতব তারের মধ্যেও কি আছে, ধাতব তার মানে মুক্ত ইলেকট্রন রয়েছে বা অণুগুলোর মধ্যে ইলেকট্রন রয়েছে। তো এই নেগেটিভ টার্মিনালের মধ্যে ইলেকট্রনের অতিরিক্ত ইলেকট্রনটা এই তারের ইলেকট্রনগুলোকে রিপালস করতে শুরু করে, কারণ ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করে, সমজাতীয় আধান বিকর্ষণ করে। তো এই যে বিকর্ষণের দ্বারা কি হবে, এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে এদিকে যেতে থাকবে, মানে এইভাবে আস্তে আস্তে গিয়ে এই পজিটিভ টার্মিনালের দিকে আসতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘনত্বটাকে ব্যালেন্স করতে চাইবে। আমরা পড়েছি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত দিকে যায়, মানে ইলেকট্রন যদি এইভাবে যাচ্ছে কারেন্ট কোন দিকে যাবে, এইভাবে যাবে। ইলেকট্রন যাচ্ছে নেগেটিভ টু পজিটিভ টার্মিনালে, কারেন্ট যাবে পজিটিভ টু নেগেটিভ টার্মিনালে। এবারে মাঝখানে একটা ধরো আমি বাল্ব লাগিয়ে দিয়েছি, বাল্ব বা যে কোনো কিছু তুমি একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়ে দিয়েছো, তো এই বাল্বটাকে বা কোনো ফ্যান বা এগুলোকে বলা হয় তড়িৎ রোধক, মানে এ কিন্তু ইজিলি যেতে দেবে না। এই যে ইলেকট্রনটা এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে চাইবে, এই মাঝখানে যদি আমি একটা বড় কোনো এসি বা ফ্যান এ সমস্ত কিছু লাগিয়ে দাও, এরা কি করবে, ইলেকট্রনকে ইজিলি মুভ করতে দেবে না। ও বলবে কেন আমি মুভ করতে দেবো, এই শুধুমাত্র যে এই ফ্যানটাই মুভ করতে দেবে না তা না, এই যে তারটা রয়েছে তারের মধ্যেও কিন্তু খুব সামান্য রোধ আছে, ইলেকট্রনকে বাধা প্রদান করবে। কে বাধা প্রদান করবে, দেখো তারের মধ্যে অসংখ্য অণু, পরমাণু, হ্যানাত, নিউক্লিয়াস এগুলো সব বসে রয়েছে। তো ইলেকট্রন যদি ভাবে যে আমি এক দৌড় লাগাবো আর ওই পজিটিভ টার্মিনালে পৌঁছে যাবো, কিন্তু এটা কিন্তু এতটা ইজি ব্যাপার না। সামনে কি অণুগুলো বলবে আরে আমি তোকে যেতে দেবো, তুই আমাকে ভেদ করে যাবি, আমি তোকে এত ইজিলি যেতে দেবো। কি করবে, ওই অণুগুলোর প্রেস্টিজে লাগবে, ও বলবে আমি তোকে এত সহজে যেতে দেবো না। তো এই ইলেকট্রনগুলো এই দিক থেকে এদিকে যাওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করে যেতে হবে, এদিক থেকে এদিকে অনেক স্ট্রাগল করে, অনেক সংঘর্ষ করে যেতে হবে কিন্তু পজিটিভ টার্মিনালের দিকে। এই যে সংঘর্ষ বা এই যে ফ্যানের মধ্যেও কিন্তু অনেক সার্কিট রয়েছে, এই সমস্ত মানে সমস্ত রকমের বাধা অতিক্রম করে ইলেকট্রন যখন ওই পজিটিভ টার্মিনালে পৌঁছাচ্ছে, এই যে বাধাটা এটাকেই বলা হয় রোধ বা এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এখান থেকে ওহম একটা সূত্র দিয়েছিলেন যে যত বিভব প্রভেদ বাড়ানো হবে তত কিন্তু কারেন্টের মাত্রা বাড়তে থাকবে, মানে ভি প্রপোর্শনাল আই। মানে আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এই ব্যাটারির জায়গায় যদি আমি 10টা ব্যাটারি লাগাই তাহলে কিন্তু কারেন্ট আগে যে পরিমাণে ইলেকট্রন দৌড়াচ্ছিল, অর্থাৎ আগে যে পরিমাণে কারেন্ট যাচ্ছিল, 10টা ব্যাটারির জন্য এর থেকে বেশি পরিমাণে কারেন্ট যাবে। অর্থাৎ বিভব প্রভেদের মান কারেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে। আমি যদি বিভব প্রভেদটাকে V1 - V2 লিখি, যেটা সমানুপাতিক কারেন্ট, এটাকে আমি সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন আনতে গেলে একটা টার্ম আনতে হয়, ধ্রুবক টার্ম, সেটাকেই বলা হয় এই তড়িৎ রোধক। ঠিক আছে, এখান থেকে যদি আমি একটুখানি ভালোভাবে লিখি, R ইকুয়ালস টু আসে V1 - V2 বাই I, এটাই হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, বা এখান থেকে I ইকুয়াল টু লিখি, R ইকুয়াল টু না লিখে I ইকুয়াল টু লিখে তাহলে সুবিধা হবে, V1 - V2 বাই R। এই I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রাকে যার ফর্মুলা হচ্ছে Q বাই T, তড়িৎ আধান বাই সময়। তার কি কারণ, I মানে হচ্ছে Q বাই T, যেটাকে বলা হয় তড়িৎ আধান প্রবাহের হার, তড়িৎ আধান প্রবাহের হার মানে সময়ের সাপেক্ষে যতটা পরিমাণে ঋণাত্মক আধানটা প্রবাহিত হচ্ছে সেটাকেই তো কারেন্ট বলবো। এই যে ঋণাত্মক আধান মানে ইলেকট্রন, মেনলি ইলেকট্রনটা সময়ের সাপেক্ষে যত বেশি প্রবাহ হবে সেটাকেই আমরা বলি কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে আধান বাই সময়, যেটা মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট। তো এখানে আমি বাকিটা যেটা আছে সেটা লিখে দিই। এবারে এই রিলেশনটা দেখো, এটাকে আমি 2 নম্বর সম্পর্ক দিলাম। আর 1 নম্বর রিলেশনটা দেখো, আছে পাশাপাশি লিখছি যাতে সুবিধা হয়। পাশাপাশি লিখলাম হচ্ছে θ1 - θ2 বাই d বাই k। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণকে ভালো করে লক্ষ্য করো, 1 আর 2 কে তুলনা করছি, 1 ও 2 তুলনা করে পাই। খেয়াল করে দেখো, এখানে Q মানে হচ্ছে তড়িৎ আধান, এখানে Q মানে হচ্ছে এখানে Q মানে হচ্ছে তাপ, এখানে T মানে সময়, এখানে T মানে সময়। V1 - V2 মানে কি, বিভবের পার্থক্য।
θ1 - θ2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। এখানে আর মানে কি রোধ, মানে তড়িৎ রোধ। এখানে d/k টার্মটার সাথে কিন্তু আর এর একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তার মানে আমি লিখতে পারি যে আর মানেই হচ্ছে d/k, যেটাকে লেখা হয় তাপীয় রোধ। মানে ওখানে তড়িতের ক্ষেত্রে তড়িৎ রোধ, আর এখানে যেহেতু তাপ, সেটার ক্ষেত্রে কিন্তু তাপীয় রোধ। এবার কেন তুলনা করলাম দেখো, খেয়াল করে দেখো, বিভব পার্থক্য আছে বলেই আধানের প্রবাহ হচ্ছে, ঠিক আছে, আর এখানেও তাই উষ্ণতার পার্থক্য আছে বলেই তাপের প্রবাহ হচ্ছে। তাহলে এই দুটো ইকুয়েশন কিন্তু ভীষণ সাদৃশ্যপূর্ণ ইকুয়েশন। এই 1 আর 2 নম্বর সমীকরণকে কিন্তু ইজিলি তুলনা করা যায়। এটা হচ্ছে সময়ের সাপেক্ষে আধানের প্রবাহ, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে তাপের প্রবাহ, এটা হচ্ছে বিভবের পার্থক্য, ওটা উষ্ণতার পার্থক্য। তাহলে সিমিলারলি ভাবে এই আর মানে হচ্ছে তড়িৎকে বাধা দেওয়ার প্রবণতা, মানে তড়িৎ রোধ। তার মানে এই যে টার্মটা d/k, এটা হচ্ছে কাকে বাধা দেওয়ার প্রবণতা? তাপকে বাধা দেওয়ার প্রবণতা, মানে এটাকে বলা হয় তাপীয় রোধ। এই d/k এটাকেই রিপ্রেজেন্ট করা হয় RH বলে, যেটা হচ্ছে তাপকে বাধা দেয়, তাপের প্রবাহকে, সরি তাপকে না লিখে তাপের প্রবাহকে বাধা দেয়, বাধা প্রদান করে, এবং এটাকেই তাপীয় রোধ বলে রিপ্রেজেন্ট করা হয়। আশা করি বুঝতে পারা গেছে। এই তাপীয় রোধের তাহলে আমরা ফর্মুলা, আচ্ছা ফর্মুলা কি পেলাম? d/ka, যেটা মানে হচ্ছে তাপীয় রোধ মানে হচ্ছে RH। এখান থেকে কিন্তু আমরা ইজিলি তাপীয় রোধের একক নির্ণয় করতে পারি। চলো এসআই এককটা নির্ণয় করে ফেলি। এসআই একক হচ্ছে d মানে কি? মিটার, কারণ দৈর্ঘ্য। কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, যার এককটা আমি কি নির্ণয় করেছি একটু আগে, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নির্ণয় করেছি না। আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, মানে মিটার স্কোয়ার। তো মিটার আর মিটার কেটে গিয়ে এখানে একটা মিটার থাকবে। দেখো মিটার টু দি পাওয়ার 1, মিটার টু দি পাওয়ার -1, +1 -1 কেটে গেলে 0 আসবে, মানে এখানের মিটার আর এটার মিটারও কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমার আসবে যে 1/ওয়াট ইন্টু কেলভিন। তাহলে এটাকে যদি কেলভিন ইনভার্স, এটাকে যদি ওপরে নিয়ে যাই তাহলে কেলভিন/ওয়াট, মানে আমার মানে এককটা আমার কি আসলো? কেলভিন/ওয়াট। এটাই তোমাকে জানতে চাই যে তাপীয় রোধের একক কি। এটাই হচ্ছে আমাদের এবারে মাধ্যমিকে এসেছিল যে তাপীয় রোধের এসআই একক লেখো। এটা একটা মাধ্যমিকের এবছরের কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু তাপীয় রোধের ইজিলি মাত্রা নির্ণয় করা যায়, তো তুমি মাত্রাও নির্ণয় করতে পারো। সেই মাত্রাটাও কিন্তু ইজিলি আসে। মাত্রা নির্ণয় করো। দেখো ডি মানে হচ্ছে এল তারিকা, কে মানে হচ্ছে কে এর মাত্রা। দেখো আমি একটু আগে নির্ণয় করেছি, একটু দেখে নি কি নির্ণয় করেছি, এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, আর এ মানে হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার, মানে ক্ষেত্রফল, মানে হচ্ছে এল। তাহলে আমার কি আসলো? m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার t টু দি পাওয়ার 3 আর থিটা। দেখো আমি এটা ঠিক লিখেছি নাকি দেখে নি। হ্যাঁ একদম ঠিক লিখেছি। দেখো এটাই হচ্ছে আমাদের কিন্তু তড়িৎ রোধের মাত্রা, অর্থাৎ সরি তড়িৎ রোধ না, তাপীয় রোধের মাত্রা। গুলিয়ে যায় এক এক সময় প্রচন্ড পরিমাণে, মুখে বলতে বলতে এতবার করে। তো এটা হচ্ছে তাপীয় রোধের মাত্রা, তাপীয় রোধের একক। এই দুটোর মধ্যে থেকে এমসিকিউতে কোশ্চেন আসে প্রচুর পরিমাণে। তাহলে তাপীয় রোধ আর তড়িৎ রোধ ব্যাপারটা কি সেটা বোঝা গেছে। এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, তাহলে তাপীয় রোধাঙ্ক কোনটা? এটা হচ্ছে তাপীয় রোধের সম্পর্ক d/ka, ঠিক আছে। এটার সাথে আমি তড়িৎ রোধের সাদৃশ্য করব। এটা হচ্ছে তাপীয় রোধ, এটা হচ্ছে তড়িৎ রোধ। তড়িৎ রোধের একটা ফর্মুলা হয় ρL/A। এই সম্পর্কটা কোথা থেকে আসছে? এটা যতক্ষণ না পর্যন্ত তুমি ওহমের সূত্র না পড়বে, মানে চলতড়িৎ চ্যাপ্টারের পার্টটা না পড়বে, ততটা পর্যন্ত বুঝতে পারবে না। আমি এরপরে ওহমের সূত্রের একটা ভিডিও আনবো, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো এটা কিন্তু ওখান থেকে তুমি পাবে। এবার এই দুটো ইকুয়েশনকে, যেখানে রো মানে হচ্ছে তড়িৎ রোধাঙ্ক, তড়িৎ রোধাঙ্ক, ঠিক আছে, আর এল মানে দৈর্ঘ্য, এ মানে ক্ষেত্রফল, সকলেই জানো। এবারে দুটো ইকুয়েশনকে তুমি তুলনা করো। দেখো আর এইচ মানে আর, এটা মানে হচ্ছে এটা তাপীয় রোধ, এটা তাপীয় রোধ, এটা তড়িৎ রোধ। ডি মানে হচ্ছে দৈর্ঘ্য, এখানে ডি মানে দৈর্ঘ্য, এখানে এল মানে দৈর্ঘ্য। এ মানে কি? ক্ষেত্রফল, এখানে এ মানে ক্ষেত্রফল। তো আমি যদি এখানে এভাবে লিখি, তাহলে 1/k টার্মটা কার সাথে সিমিলার হচ্ছে বলো তো?
রো এর সাথে সিমিলার হচ্ছে, তাই না? তাই এই জন্য 1/ρ মানে সরি 1/k ইজ ইকুয়ালস টু তাপীয় রোধাঙ্ক। এটা কি বলা হয়? তাপীয় রোধাঙ্ক, যেটাকে রো এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? তার মানে আমরা কি পেলাম? তাপীয় রোধাঙ্ক মানে হচ্ছে 1/k, মানে হচ্ছে 1 পরিবাহিতাঙ্কটাকেই বলা হয় তাপীয় রোধাঙ্ক। মানে তাপের পরিবাহিতাঙ্কেরকে যদি আমি উল্টো করে দিই, অনন্যক করে দিই, তাহলে কিন্তু আমরা তাপীয় রোধাঙ্ক পাবো। এই পুরো টার্মটা যতক্ষণ না পর্যন্ত চলতড়িৎ পার্টটা হবে ততক্ষণ পর্যন্ত একটু বুঝতে অসুবিধা হবে। আপাতত এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, আশা করি কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে চলতড়িৎ পার্টটা হয়ে গেলে তোমরা এই পার্টটাও বুঝতে পারবে যে রোধাঙ্ক ব্যাপারটা কি, সেটা কিন্তু আমরা চলতড়িতের যে ক্লাসটা আছে সেই পার্টে বোঝাবো। তাহলে আশা করি এই রিলেটেড সমস্ত কোয়ারি তোমাদের মানে ক্লিয়ার আশা করি। এটা হচ্ছে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে যে পার্থক্য, সেটাই আমি যা যা বললাম সেটাই দেখো লেখা আছে। দেখো কি লেখা আছে? তড়িৎ রোধ মানে হচ্ছে দু প্রান্তের বিভব প্রভেদ থাকার কারণে যে তড়িৎটা প্রবাহিত হয়, সেই তড়িৎকে প্রবাহিত মানে হতে দেওয়ার যে বাধাটা, সেটাকে বলা হয় তড়িৎ রোধ, যেটা প্রত্যেকটা ওয়্যার, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বা যেমন টিউবলাইট, পাখা, প্রত্যেকটার মধ্যে থাকে। আর তাপীয় রোধ মানে হচ্ছে তাপকে পরিবাহিত হতে দেওয়ার বাধাটা, যে কোনো একটা পদার্থের মধ্যে তাপ পরিবহন হচ্ছে, অণুগুলো বাধা প্রদান করছে, মানে অণুগুলো ইজিলি ভাবে কম্পিত হচ্ছে না, সে তার নিজের জড়তার জন্য কিছুটা পরিমাণে তাপকে বাধা প্রদান করছে, যেতে দিতে দিচ্ছে না, সেটাকে বলা হয় তাপীয় রোধ। তা তড়িৎ রোধের এসআই একক হচ্ছে ওহম, আর তাপীয় রোধের এসআই একক হচ্ছে কেলভিন পার ওয়াট, একটু আগে নির্ণয় করলাম। এর মাত্রা হচ্ছে এটা, এর মাত্রা হচ্ছে এটা। এর মাত্রা আমরা নির্ণয় করব ওহমের সূত্র যখন পড়াবো তখন। তড়িৎ রোধের মাত্রা কি করে নির্ণয় করতে হয়, আর তাপীয় রোধের মাত্রা তো নির্ণয় করেই দেখালাম। আর হচ্ছে এই হচ্ছে আমাদের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে পার্থক্য লেখো। আর যদি বলা হয় তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য লেখো, তখন কি বলবে? সাদৃশ্যটাই হচ্ছে এই যে পুরো ব্যাপারটাই হচ্ছে সাদৃশ্য, যে তাপীয় রোধ মানে হচ্ছে তাপ পরিবহন করতে বাধা দেওয়ার ক্ষমতা, আর তড়িৎ রোধ মানে হচ্ছে তড়িৎ পরিবহন করতে বাধা দেওয়ার ক্ষমতা। এবং সেটাকে আমরা যদি বড় কোশ্চেনে আসে তখন কিন্তু এই টোটালটা তোমাকে করে দেখাতে হবে, যে এইভাবে সাদৃশ্য দেখানো যায়। যদি 1 নম্বরের আসে তখন জাস্ট একটা লাইন লিখে দিলেই হবে। আর যদি তোমাদের 3 নম্বরে আসে তখন কিন্তু তোমাকে, বা 2 নম্বরে আসে তখন কিন্তু তোমাকে এই পুরো প্রসেসটা করে দেখাতে হবে। তো আশা করি তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো ডাউট, বা আজকে এই পর্যন্ত নিয়ে কোনো রকমের ডাউট নেই। আর আজকের একদম ছোট্ট টপিক, সেটা হচ্ছে আমাদের নিজেদের রিয়েল লাইফে বা ডেইলি লাইফে আমাদের তাপ পরিবহন বা তাপের এই প্রবাহটা কোন কোন জায়গায় কাজে লাগে। তো তার কিছু এক্সাম্পল এনেছি আমি, চলো দেখে নিই। প্রথম লেখা আছে যে রান্নার বাসনপত্র ধাতুর তৈরি হয়, নর্মালি আমরা দেখেছি কখনোই কাঠের তৈরি করা হয় না। তার কি কারণ? রান্নার বাসনপত্র যদি কাঠের তৈরি হয়, চুলাতে বসাবে বা উনানে বসাবে, কিছুক্ষণ পর রান্নার বাসনটাই পুড়ে যাবে, মানে রান্নাগুলো তখন উনানের মধ্যে পড়ে যাবে। তো কি কারণ? কারণ অধাতব পদার্থ বা কাঠ জাতীয় পদার্থের মধ্যে কিন্তু তাপের পরিবহন হয় না, ধাতুর মধ্যে তাপের পরিবহন হয়। ফলে বাসনপত্রটা গরম হবে এবং তরকারিটাকে সে মানে যেটা রয়েছে, ধরো ভাত রয়েছে কি তরকারি রয়েছে, সেই তরকারির মধ্যে তাপটাকে সে পরিবাহিত করে দেবে, ফলে সেটা তখন ইজিলি সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য ধাতুর করা হয়। তারপর হচ্ছে ডেভিড নিরাপত্তা বাতিতে কিন্তু এই তাপের সঞ্চালনটা বেশ কাজে লাগে, মানে তাপের পরিবহন কাজে লাগিয়ে কিন্তু হামফ্রে ডেভি একটা নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন। নর্মালি বাতি আমরা কি জানি, কাচের ল্যাম্প হবে, নিচে ভিতরে একটা ফিলামেন্ট থাকবে, সামথিং এরকম হবে। কিন্তু ডেভির নিরাপত্তা বাতি মেনলি হচ্ছে যারা খনিতে কাজ করে, ধরো যারা কয়লা খনিতে কাজ করে, সে সমস্ত খনিতে কাজ করার জন্য এই ডেভির বাতিটাকে ইউজ করা হয়। সেখানে এই দেখো কয়লা খনিতে, এই সমস্ত খনিগুলোতে না বিশেষ দাহ্য গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে মিথেন, যেটা আমরা পড়েছিলাম কয়লা খনির মিথেন একদম ফার্স্ট চ্যাপ্টারে। তো এই মিথেন গ্যাসটা বিশেষ দাহ্য। তো এই বাতিটা কি হয়, কাচের যে ঘেরাটা কিন্তু কাচের থাকে না, পুরোটা তার জালির থাকে, মানে এই যে পুরোটা, এটা হচ্ছে কপার তারের একটা তার জালি দেওয়া, পুরো মানে মাঝখানটা পুরো ফাঁকা 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 ফাঁকা, পুরোটা হচ্ছে তার জালির মতো এরকম রাখা আছে, যেটাকে একটা ঢাকনা দিয়ে মেনলি ঢাকা থাকে। আর যেটা কাচের আমরা যে ল্যাম্প দেখি সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কাচটা কি, কাচ দিয়ে 4-5টা ঘেরা থাকে, এটা তার বদলে তামার তার দিয়ে, তার জালি দিয়ে 4-5টা ঘেরা রয়েছে। দেখো তামা কি একটা ধাতব পদার্থ, তাপকে ইজিলি পরিবহন করতে পারবে। ভেতরে একটা সলতে দেওয়া থাকে এবং সলতেটাকে আগুন জ্বালানো থাকে। তো যখন কোনো খনিতে যারা কাজ করে তারা এই ল্যাম্পটা নিয়ে নিচে নামে, খনির ভেতরে থাকা মিথেন গ্যাস, সেটা হচ্ছে 1 নম্বরের দাহ্য একটা গ্যাস, সেটা ওই তার জালি ভেদ করে ওই সলতের কাছে আসে। তো সলতেটা দপ করে জ্বলে, মানে সব সলতেটা জ্বলতে থাকে ওই মিথেন গ্যাসের সংস্পর্শে এসে।
তো সেই জ্বলার ফলে তাহলে তো তাপ উৎপন্ন হবে, সেটা তো বাইরে বেরিয়ে গিয়ে কয়লা ফলা জ্বালিয়ে দিতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য ওই তার জালিটাকে রাখা হয়েছে, কপারের তার জালি, যেটা কিন্তু ইজিলি তাপটাকে চারদিকে পরিবহন করবে। কপারের পুরো তারের মধ্যে ওই তাপটা পরিবাহিত হয়ে যায়, মানে সঞ্চালিত হয়ে যাচ্ছে, ফলে ওই জায়গাটা গরমও হয় না, ফলে পুরো জিনিসটা একদম নিরাপদ হয়ে থাকে। এই হচ্ছে একটা ব্যাপার। নেক্সট বলছে শীতকালে আমরা উলের পোশাক পরে, এই যে মিষ্টি মেয়ে সুন্দর নাচছে, শীতকাল কিন্তু চলেই গেছে, তো তাও সে উলের পোশাক পরে আছে। তার কি কারণ? তাকে ঠান্ডা লেগেছে। যাই হোক, এখন ওয়েদার চেঞ্জিং এর ব্যাপার, ওর ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো তার জন্য সে উলের পোশাক কেন পরে রয়েছে? যাতে উল হচ্ছে একটা কুপরিবাহী পদার্থ, এবং উলের পোশাকের মধ্যে যে খুব ছিদ্র ছিদ্র মানে তোমার ছিদ্র থাকে, সেগুলোর মধ্যে বায়ু থাকে, বায়ু আটকে থাকে। তো বায়ু একটা কুপরিবাহী পদার্থ, উলও একটা কুপরিবাহী পদার্থ, ফলে বাইরের যে ঠান্ডাটা আমাদের দেহের ভেতরে প্রবেশ করতে পারে না, আবার দেহের যে গরমটা সেটাও কিন্তু বাইরে সঞ্চালিত হতে পারে না। তো তার জন্য কিন্তু মেনলি আমরা উলের পোশাক বা তোমার মানে মেনলি উল টাইপের, তুলো টাইপের জিনিসপত্র পরে থাকি, যার কারণে কিন্তু কুপরিবাহী পদার্থ হওয়ার কারণে সেটা কিন্তু খুব ইউজফুল হয়ে থাকে। তারপরে রয়েছে কেটলির হাতলে কেন বেত জড়ানো থাকে? সিম্পল, বেত একটা কুপরিবাহী পদার্থ, তাপকে পরিবহন করতে পারে না, ফলে আমরা ওই জায়গাটাকে ইজিলি হ্যান্ডেল হিসাবে ধরতে পারি। আরো অনেক কিছু রয়েছে। এখন এগুলো সমস্ত একই জিনিস। দেখো, বরফকে কেন কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হলে অনেকক্ষণ পর্যন্ত বরফ গলে না? কারণ কাঠের গুঁড়ো একটা কুপরিবাহী পদার্থ, তো বরফের যে ঠান্ডাটা বাইরে সঞ্চালিত হতে পারে না বা পরিবাহিত হতে পারে না, যার কারণে তা ওই জায়গাটা একদম বরফটা একদম না গলে ওই অবস্থাতেই থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো এই হচ্ছে তোমার মেন কিছু এক্সাম্পল। আরো অনেক এক্সাম্পল হয়, মানে এই এক্সাম্পলের আর কোনো শেষ নেই। তো আমি তার মধ্যে বেশ কিছু এনেছি, তো বাকি তোমরা নিজেরাও কমেন্টে আমাকে জানাতে পারো যে এই আরো কিছু, এই সমস্ত কিছু আমরা তাপের পরিবহনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে থাকি। তো এই হচ্ছে আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের তাপের ঘটনা সমূহ থেকে এসছে, এবং আমরা পুরো সেটাকে কমপ্লিট করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো বাকি তোমাদের এরপরে আরো অনেক ভিডিও আসছে। তো চলো, আজকের জন্য এটুকুই। একটু লেন্দি হয়ে গেল হয়তো, আমরা আরো ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু একটু বোঝাতে তো সময় লাগে, তাই না? কারণ একটু ডিটেলসে বোঝাতে হয়, প্রত্যেকটা টপিক নিয়ে বোঝাতে হয়, তো একটু লেন্দি হয়ে যায় এই জন্য ভিডিওটা। তো যাই হোক, যদি তোমাদের মনে হয় যে লেন্দি হয়ে যাচ্ছে, স্পিড আপ করে দেখবে, ঠিক আছে? কারণ স্পিড আপ করে দেখলে অনেক তাড়াতাড়ি দেখা হয়ে যায়। চলো তাহলে আজকের জন্য এটুকুই। ভালো থাকো তোমরা। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট আবার কোনো একটা টপিক নিয়ে আমি চলে আসবো তোমাদের সাথে। আর তোমাদের কিরকম পড়াশোনা চলছে সেটা আমি আগেও বললাম, কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আজকের জন্য এটুকুই, বাই বাই, ভালো থেকো, বেস্ট অফ লাক, টাটা।